আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমি মোসাবেল ফারদিন আমাদের ইউটিউব চ্যানেল জেড টিভিতে। দর্শক, বাংলাদেশে ঘটে যাওয়া সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের চ্যানেলে। আজকের বিষয় গণতন্ত্র ও আইনের শাসন। দেশে কোনো গণতন্ত্র ছিল না, ছিল না আইনের শাসন, কারো জবাবদিহিতাও ছিল না। বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল। জনগণের সব অধিকার হরণ করে, জনগণের ভোটাধিকার হরণ করে, বেঁচে থাকার অধিকার হরণ করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একদলীয় একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করে রেখেছিল স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। আওয়ামী লীগ ফ্যাসিবাদ শেখ হাসিনার সরকার দেশে দেড় দশক ধরে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমাদের দেশের অর্থনীতিকে। দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংক লুট, কর ফাঁকি, সরকারি অর্থ অপচয়ে নানা কারণে ভেঙে পড়েছে সামষ্টিক অর্থনৈতিক কাঠামো। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের শিকার হয় অনেক পরিবার। জনগণের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ দেশ শাসন করেছে। পুলিশের কাস্টডিতে হত্যা করা হয়েছে অসহায় নিরীহ মানুষকে। পতিত সরকারের রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে গোটা দেশকে পরাধীন করে রেখেছিল। ছাত্র আন্দোলনের দমনের জন্য নিরাপত্তা বাহিনী ব্যবহার করে অতিরিক্ত বল প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘন, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যা সহ মত প্রকাশের স্বাধীনতা হরণের মতো জঘন্য অপরাধ করেছিল। মূলত এই সকল বিষয় নিয়ে আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন জনাবা হাসনা জসিমউদ্দিন মওদুদ। উনাকে আসলে পরিচয় করে দেওয়ার কিছুই নেই, উনি আমাদের সকলেরই পরিচিত। আমরা উনাকে সবাই চিনি। উনি আমাদের কবি জসিমউদ্দিনের কন্যা এবং ব্যারিস্টার মওদুদুর রহমানের স্ত্রী। হাসনা মওদুদ 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, 1969 সালে ডেল্টা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন। হাসনা মওদুদের প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়নের সদস্য হিসাবে বাংলাদেশ জাতীয় কমিটি 2015-2016 এই সময় সভাপতি হিসেবে পরপর দুইবার নির্বাচিত হন। উনি বর্তমানে মেট্টাল ইনস্টিটিউট রিসার্চ অ্যাফিলিয়েট অ্যান্ড হার্ভার্ড ইউনিভার্সিটি এর এশিয়া সেক্টরের প্রাক্তন সিনিয়র ফেলো, সাবেক সংসদ সদস্য নোয়াখালী 5, সিনিয়র ইংলিশ লেকচারার ঢাকা বিশ্ববিদ্যালয় 1972-1973, ইন্টারন্যাশনাল রাইটিংস প্রোগ্রামস গ্র্যান্ড ইউনিভার্সিটি অফ লয়ালয়া সিটি 1969-1970, কলম্বিয়া ইউনিভার্সিটি অফ স্কুল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জার্নালিস্ট ডিপার্টমেন্টের সাপোর্ট ইনফরমেশন সার্ভিস ইউএনডিপি 1971। আমাদের সাথে আরও রয়েছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ফরেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিএমপি, সেক্রেটারি অফ বাংলাদেশ ন্যাশনাল ল অ্যাসোসিয়েশনস, লাইফ মেম্বার অব বাংলাদেশ ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ন্যাশনাল ল অ্যাসোসিয়েশনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন রফিকুল ইসলাম। উনি বস্টনের ডেমোক্রেটের একজন ডেলিগেট এবং আমাদের একজন ইলেকটেড ভোটার ছিলেন, এবং উনি বাংলাদেশের পক্ষে আমেরিকান রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছেন। আজকের আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জনাব সোরাবেজ খান, প্রতিষ্ঠাতা সিনিয়র সহসভাপতি নিউ ইংল্যান্ড বিএমপি, প্রতিষ্ঠাতা সভাপতি বস্টন ওয়ান রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট এবং আমাদের ম্যানেজমেন্ট এবং চেয়ারম্যান জেড টিভি বাংলাদেশ। আমি সবাইকে সালাম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ইসলাম ভাই, আপনার কাছে জানতে চাই, জনগণের সব অধিকার হরণ করে, ভোটের অধিকার হরণ করে, এবং এই এই যে আওয়ামী ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকার 16 বছর যেভাবে ছিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? এ তো অনেক লম্বা কাহিনী। শেখ হাসিনা এই 16 বছরে বোধহয় আমি ব্যক্তিগতভাবে বিডিআর মাসাকারের পর থেকে যখন কাজ আরম্ভ করলাম, একটার পর একটা যখন আমার চোখে আসতে আরম্ভ করলো, আমি কি বলবো, আমি বিভিন্ন সময়ে দেশে যাতায়াত আরম্ভ করলাম। অবশ্য আমাকে অনেক সাহস নিয়ে পর্দার অন্তরালে থেকে কাজ করতে হয়েছে। এভাবে একটা দেশ চলতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হলো, এভাবে মানুষের অধিকার হরণ করে, মানুষকে শাসন করে বর্বরভাবে বর্তমান সভ্য দেশ জগতে একটা দেশ চলতে পারে না।
শেখ হাসিনা যা করেছেন, আমি প্রত্যুত্তরে বলবো, কদিন আগে শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের সরকার জেনোসাইড করতেছেন। এটার প্রতিফলনটা ঠিক শেখ হাসিনা যেটা করেছিলেন তাই বুঝায়, যে শেখ হাসিনা কত পরিমাণে জেনোসাইড করেছেন বাংলাদেশে। আমি আমেরিকান সরকারকে তুলে ধরার চেষ্টা করেছিলাম যে রোয়ান্ডাতে 456 জন মানুষকে মারার পরে যদি জেনোসাইড রিকগনিশন দিতে পারে আমেরিকান সরকার, তাহলে বাংলাদেশে তথা সারা বাংলাদেশে, যদিও নিউজ আইটেম বলছে অধিকার একটা মানবাধিকার সংস্থা কিংবা আইন ও সালিশ বলছে 701 জন, কিন্তু আমার ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমি তুলে ধরেছিলাম প্রায় 900 লোক গুম হয়েছিল এবং তাদের নাম ঠিকানা শুদ্ধ আমি কালেক্ট করেছিলাম। আমি কালেক্ট করেছিলাম প্রায় 1100 লোককে এক্সট্রা জুডিশিয়ালি কিল করা হয়েছিল। এরপরে প্রায় 2000 বাংলাদেশি নাগরিককে কিলিং ইন কাস্টডিতে ভিকটিম করা হয়েছিল। অধিকার রিপোর্ট করেছিল 61 জন হেফাজতে ইসলামকে মারা হয়েছিল, কিন্তু আমি বের করেছিলাম এটা সংখ্যায় 161 জন, এবং তাদের দেশের বাড়ি, নাম, ঠিকানা, গ্রাম সবকিছু আমি দিয়েছিলাম। সৌভাগ্যবশত অধিকারের আদিলুর রহমানের মতো আমাকে শেখ হাসিনা সরকারের অত্যাচার সইতে হয় নাই, যেহেতু আমাকে কেউই চিনত না কিংবা জানতো না যে আমি কে, কিভাবে যাতায়াত করতাম। তো সবকিছু বিবেচনা করলে আমি মনে করি শেখ হাসিনাকে যে কোনো ভাবে আন্তর্জাতিক আদালত, যেটা হেগে আছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, তাকে তুলে ধরা। এবং রিসেন্টলি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটর করিম খান বাংলাদেশ ভিজিট করেছিলেন কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য। আমার মনে হয় সেটা ইন্টারিম গভর্নমেন্ট ইমিডিয়েটলি পার্সু করা উচিত। এভাবে মানুষ মেরে একটা দেশের শাসন ব্যবস্থা, একটা দেশের অর্থনীতিকে টোটালি ডেস্ট্রয় করার অধিকার তাকে কেউ দেয় নাই। যদিও সে বারবার তার অ্যালাইড ফ্রেন্ডের থেকে প্রত্যেকটা রিগড ইলেকশনকে করে পরদিনই রিকগনিশন নিয়েছে, যদিও সারা বিশ্ব রিকগনিশন দেয় নাই তার এই ইলেকশনকে। তো তার কোনো অধিকার ছিল না। আলটিমেটলি বোঝা গেল তার একটাই অবজেক্টিভ ছিল, দেশ এবং জাতিকে, বাঙালি এবং বাংলাদেশ জাতিসত্তাকে কিভাবে ধ্বংস করে দেয়া যায়, এটাই ছিল তার একটা অবজেক্টিভ। তথাকথিত চেতনা মুক্তিযুদ্ধ এবং তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বিষয়ে আরেকটা জিনিস আসি আমি। শেখ হাসিনা গভর্নমেন্ট চেষ্টা করেছিল যে 26শে মার্চ স্বাধীনতা ডিক্লেয়ার করেছিলেন শেখ মুজিবুর রহমান। এটা কংগ্রেসে, ইউএস কংগ্রেসে দুজন একজন কংগ্রেস ওম্যান, একজন কংগ্রেস ম্যানকে দিয়ে একটা রেজলিউশন দিয়েছিল। তখন ইউএস কংগ্রেস থেকে, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি থেকে আমার অপিনিয়ন চাইলে পরে আমি তখন একটা রিটেন অপিনিয়ন দিয়েছিলাম, এবং সঙ্গে আমি জেনারেল জিয়াউর রহমান, তখনকার মেজর জিয়ার, আমি রেকর্ডেড ভাষণটা তাদেরকে আমি সাবমিট করেছিলাম যে this is not Sheikh Mujibur Rahman who declared the independence, this is Major Jia, then Major Jia, who became a general, who became a president, who declared, and this is the proof. তা শেখ হাসিনা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে দেশটাকে, দেশের ইতিহাসটাকে সম্পূর্ণভাবে
বদলে দেওয়ার জন্য, এবং তার সঙ্গে কিছু লোককে সে এমনভাবে তৈরি করেছিল যে যেন বাংলাদেশের জাতিসত্তাটা তাদের কাছে কিছুই না, ছিল শুধু তাদের রিসোর্সেস কিভাবে দেশ থেকে নেওয়া যায়, দেশের সাধারণ মানুষকে কিভাবে শাসন করা যায়, এটাই ছিল। বাট কামিং টু দি এন্ড, আমি মনে করি বাংলাদেশের ইন্টারিম সরকারের ওয়ান অফ দি ফার্স্ট রেসপন্সিবিলিটিস হবে শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে তোলা। এখন যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের থ্রুতে শেখ হাসিনাকে আনার চেষ্টা করতেছে, ইন্ডিয়া উইল নেভার হ্যান্ড ওভার শেখ হাসিনা টু বাংলাদেশ, নো ম্যাটার হোয়াট। যদিও তাদের সঙ্গে একটা ডিপ্লোম্যাটিক প্রটোকল আছে এক্সপেট্রিয়েট করার জন্য, বাট ইন্ডিয়া উইল নেভার, বিকজ দেয়ার ইজ অ্যান আনরিটেন এগ্রিমেন্ট বিটুইন দ্য ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট ইভেন ডিউরিং শেখ মুজিবুর রহমান's টাইম, যে শেখ মুজিব's family under any circumstances will be protected by the Indian government. এরকম একটা আনরিটেন এগ্রিমেন্ট আছে, যেটা ৭৫-এ শেখ মুজিবকে অ্যাসাসিনেট করার পরেও শেখ হাসিনা, শেখ রেহানা ভারতের তত্ত্বাবধানে ৮ বছর সেখানে ছিল, যখন না জেনারেল জিয়া মাল্টি পার্টি পলিটিক্স অ্যালাউ করলেন, তারপরে শেখ হাসিনাকে দেশে আসতে দেওয়া হলো। তো শেখ হাসিনাকে কোনো অবস্থায় ভারত তুলে দিবে না, যত রকমের চেষ্টাই করুক না কেন বাংলাদেশ। শেখ হাসিনাকে একমাত্র রাস্তা হলো আন্তর্জাতিক আদালতে তুলে নেয়া। এটাই আমার ব্যক্তিগত ধারণা। এটা ১ নম্বর সরকারের ওয়ান অফ দি প্রায়োরিটিস। নাম্বার 2 priority should be all the Western democracies. Dr. Yunus as a brand, all the Western democracies should be lobbied যেন ইন্ডিয়া তাদের প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে না পারে। থার্ড, সব ডেমোক্রেটিক নেশন অ্যান্ড দি ডেভেলপমেন্ট পার্টনারদেরকে লবি করতে হবে, যেখানেই টাকা নিয়ে গেছে শেখ হাসিনা কিংবা শেখ হাসিনার দোসররা, সেখান থেকে অ্যাজ মাচ এস পসিবল রিসোর্সেস এবং মানিগুনা ফেরত আনার জন্য। এটা দেশের সম্পদ, দেশের মানুষের সম্পদ। কালকেও আমি পড়তেছিলাম অনেক ব্যাংক টাকা দিতে পারতেছে না, অনেক ব্যাংক টাকা দিতে পারবেও না, এবং ফাইনালি বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান মনসুর সিদ্ধান্ত নিচ্ছেন কিছু ব্যাংককে বন্ধ করে দেওয়ার জন্য। সো এটা দুঃখজনক, জনসাধারণের টাকা, এইগুলা করা উচিত। কিন্তু রাইট নাও করা উচিত ইন্ডিয়ান প্রপাগান্ডাকে কিভাবে কাউন্টার করা যায়। ইন্ডিয়াতে ওয়েদার ইট ইজ আজাদ কাশ্মীর মুসলিম নিধন, ওয়েদার ইট ইজ মহারাষ্ট্র মুসলিম নিধন, ওয়েদার ইট ইজ গুজরাট ২০০২ সালে মোদির তত্ত্বাবধানে প্রায় ৪,০০০ মানুষকে মেরে ফেলা, বাংলাদেশ কখনো এগুলো নিয়ে কথা বলে নাই। শেখ হাসিনা গভর্নমেন্ট তো টু শব্দও করে নাই ইন্ডিয়াতে এত অত্যাচার হয়েছে। তাইলে বাংলাদেশে হাসিনাকে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে 5th অগাস্টের পর থেকে ইন্ডিয়া কেন বলছে যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার চলছে? ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয় নাই, যদি ২-১ জনের উপরে হয়েও থাকে তারা আওয়ামী পন্থী ছিল বলেই হয়েছে। এটা শুধু হিন্দুদের উপরে হয় নাই, বাংলাদেশিদের উপরে হয়েছে। যারাই সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে তাদের প্রতি এটা মানুষের বিক্ষোভের প্রকাশ। তাহলে ইন্ডিয়া কেন প্রপাগান্ডা করবে? ইন্ডিয়ার কতটুকু দুঃসাহস যে বাংলাদেশের ৩টা কনসুলেট অলমোস্ট অ্যাটাক করার। Vienna Convention does not permit them to do that. It is the responsibility of the host country for the safety and security of all the diplomats.
তাহলে এটা কেন হলো? কেন উগ্রবাদী হিন্দুরা সেটা করতে গেল? কেন ভারতবর্ষে তথাকথিত অপপ্রচারের কারণে মুসলিমদেরকে লিঞ্চিং করা হয়েছে উত্তরপ্রদেশে? এটা নিয়ে কেউ কথা বলে না। ভারতবর্ষ শুধু বাংলাদেশকে নিয়ে কথা বলে। ভারতের এত জিও পলিটিক্যাল, এত জিও ইকোনমিক ইন্টারেস্ট বাংলাদেশের প্রতি কেন? ওয়াই? বাংলাদেশে আমাদের ইনফরমেশন অনুযায়ী ভারতীয় নাগরিক বাংলাদেশে সশরীরে চাকরি করতেছে, নট অনলি ইন দ্য প্রাইভেট সেক্টর, ইভেন ইন দ্য পাবলিক সেক্টর। Under what circumstances these people were employed, for whom they were employed, what was the benefit, what was the interest, এগুলা ইনভেস্টিগেট করে দেখা দরকার এবং অ্যাকাউন্টেবিলিটি করা দরকার। তা সামারিতে আসতে হলে ইন্টারিম গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার ভারতের চেষ্টার একটা পজিটিভ রিপ্লাই আমরা দেখলাম, যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো একসাথে হয়ে একাত্মতা প্রকাশ করেছেন। আমি আমি পরশু রাত্রে আরেকটা দেখলাম যে রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মি অফিসার্স অ্যাসোসিয়েশন মিটিং করে প্রটেস্ট করেছেন যে আমরা দেশের জন্য আবার দরকার হয় অস্ত্র ধরতে রাজি আছি। তো জাতি, সমগ্র জাতি একাত্মতা প্রকাশ করেছে। ভারতকে সেটাও বুঝতে হবে। বাট ভারতের প্রপাগান্ডা মেশিনটা খুব স্ট্রং, সেটাকে বন্ধ করতে হবে। আমি মিটিংটা আরম্ভ হওয়ার আগেও বলতেছিলাম যে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, ভারতের 5.1 মিলিয়ন পপুলেশন আছে এখানে। মেনি অফ দেম আর ভেরি রিচ, মেনি অফ দেম are from the central India, like Maharashtra and Gujarat, though they are direct supporter of Modi and the current new elected American government. তাদেরকে কাউন্টার করার প্রপার ইনস্ট্রুমেন্ট বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টকে তৈরি করতে হবে। এটা করা উচিত আমেরিকার 21শে জানুয়ারি নতুন প্রেসিডেন্ট আসার আগে। আমি এই বলেই ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ইউএস ডেমোক্রেট লিডার জনাব রফিউল ইসলামকে তার মূল্যবান আলোচনার জন্য। এই মুহূর্তে আমরা অ্যাডভোকেট ফাহমিয়া নাসরিন মুন্নির কাছে জানতে চাই, দাগ কিন্তু মুছে যায়নি, তো তাদের বিচার আমরা কিভাবে চাই। আবার আপনি যদি দেখেন তারেক জিয়ার যে 31 দফা আমাদের যে বিষয়টা রয়েছে, তো সেখানে প্রথম দফাতেই কিন্তু রয়েছে যে আপনার আহ, জনগণের গণতান্ত্রিক অধিকারের লক্ষণে আপনার সাংবিধানিক সংস্কার কাঠামো গঠন, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যদি আপনি 5% বা 2% বা 0.5%ও যদি বলেন, তাও কিন্তু কিছু আওয়ামী অনুযায়ী রয়েছে। হতে পারে তারা অন্ধভক্ত, হতে পারে, কিন্তু তারাও কিন্তু আমাদের দেশের জনগণ। আপনি আহ, যদি আওয়ামী লীগের যদি দল হিসাবে আমরা যদি বলি যে তাদের নির্বাচনের অধিকার থাকতে পারে, কিন্তু বিচার না হয়ে তারা যে দেশের গণতন্ত্র হত্যা করেছে, নবাব সিরাজউদ্দৌলার যেরকম আপনার মীর জাফর ছিল, যারা যেরকম ব্রিটিশের স্বার্থ হাসিলের জন্য যেরকম বাংলার মাটিতে বেইমানি করেছে, একইভাবে ভারতের স্বার্থ হাসিলের জন্য আওয়ামী সরকার এবং তাদের যারা স্বৈরাচারী, তাদের যারা সঙ্গপাঙ্গ ছিল, তারা যেভাবে দেশের অর্থনীতি নষ্ট করেছে, তাদের সেই বিচারটা না হয়ে কি আসলে কি তা বাংলাদেশের গণতন্ত্রে তাদের আসার, ফিরে আসার বা পুনর্বাসনের কোনো সুযোগ রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি, আমি অনেক দিন পর দেখছি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমার আমাদের নেতা বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার, আল্লাহ স্যারকে বেহেশত নসিব করুক, স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যারকে। আর সেই সাথে আমি আপা ডাকি, কারণ আপা মানবাধিকারের সাথে সম্পৃক্ত, আমিও তাই। তো আমার খুব প্রিয়, আন্তর্জাতিকভাবে অত্যন্ত স্বীকৃত হাসনা মওদুদ, পল্লী কবি জসিমউদ্দিন সাহেবের মেয়ে, ওনার পরিচয়ের কিছু নেই।
ওনার নিজের পরিচয়ই উনি আলো ছড়ান। আমাদের মধ্যে আরো আজকে উপস্থিত আছেন শ্রদ্ধেয় রফিক ভাই, একজন প্রবাসী বাংলাদেশী হিসেবে আমেরিকায় থেকে কি করে হাসিনার এই রেজিমের বিরুদ্ধে প্রতিনিয়ত এই দীর্ঘ 15 বছর কিংবা তারও অধিক কাল উনি যেইভাবে সংগ্রাম করেছে রীতিমতন, এবং আমাদের বাংলাদেশের মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন নিভৃতে থেকে। আমি রফিক ভাই আপনাকেও আজকে সুযোগ পেয়ে সেলুট জানাই। আমাদের সমস্ত আমরা যারা গণতন্ত্র প্রিয় মানুষ বাংলাদেশে আছি, সেই সাথে আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন সোহরাব ভাই, বস্টন বিএনপির অন্যতম নেতা, অনেক পরিচয় সোহরাব ভাইয়ের। সবচাইতে বড় পরিচয় অত্যন্ত অমায়িক এবং ভদ্র একজন মানুষ। আমাদের মধ্যে যিনি উপস্থাপক আছেন, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন, আপনি প্রথমেই বলেছেন আওয়ামী লীগের অধিকার আছে কিনা, যে আওয়ামী লীগ এত অত্যাচার, এত নির্যাতন, এত কিছু করেছে। রফিক ভাইয়ের যেই সূচনা বক্তব্য, এর পরে আর আমাদের খুব বেশি কিছু বলা আসলে লাগবে না, কারণ উনি মোটামুটি কিন্তু অনেকটাই বলে দিয়েছেন। 1000-এর ওপরে গুম গত 15 বছরে, কেবল ভিন্ন মতের কারণে। হাজার হাজার আমাদের নেতা কর্মীদের খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা এনকাউন্টার, ক্রস ফায়ার, আপনার জেল হত্যা, আপনি যে নামেই বলেন, এই 15 বছর এর সাথে আমরা যুদ্ধ করেছি। আর এই 24-এর কেবল জুলাই এবং আগস্টের যে গণহত্যা, এই খুনি স্বৈরাচারের দোসর তারা করেছে, হাজার হাজার, 1500-এর ছাত্র জনতাকে হত্যা করেছে। 30,000-এর ওপরে আমাদের ছাত্র জনতা ভাই বোন তারা এখনো হাসপাতালে আছে। অঙ্গহানি ঘটেছে, আমাদের বহু ছাত্রের অন্ধত্ব বরণ করেছে 500-র উপরে ছাত্র। কাজেই এই যেই রক্তের ওপরে এই ইন্টারিম গভর্নমেন্টটা এসছে, এটা খুব সহজ ছিল না, এটা অত্যন্ত কঠিন, এটা খুব দুরূহ একটা রাস্তা পাড়ি দিতে হয়েছে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে। এমন একটা ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার সরকার, বিভিন্ন আইন, বিভিন্ন কালা কানুন দিয়ে আমাদের কণ্ঠরোধ করেছিল। আপনি জানেন যে আমাদের এক একজনের বিরুদ্ধে 300, 400, 500 মামলাও আছে। কাজেই এগুলো ফেস করেই আমরা কিন্তু ওই যে কথা বলে গেছি, থামিনি, ঘরে থাকতে পারিনি, বাসায় থাকা যাবে না। আমাদের দেশনেত্রীকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে ওনার। এখন দেখেন, দুর্নীতি উন্নয়নের নামে যেই পরিমাণ বাংলাদেশে তারা করেছে, শ্বেতপত্র যেটা প্রকাশিত হয়েছে এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে, আমরা আগে বলতাম 11 লক্ষ কোটি টাকা, এখন দেখা যাচ্ছে তার চাইতেও আরো বেশি, কম নয়। দুর্নীতি আর অর্থনীতিটাকে এমন ভাবে ধ্বংস করেছে। ব্যাংকের কি অবস্থা, বাংলাদেশ ব্যাংকের এখন যিনি আছেন, উনি বিভিন্ন সময়ে কথা বলছেন, এবং বিভিন্ন উপদেষ্টা যারা আছেন অর্থনৈতিক বিষয়ে অভিজ্ঞ, ওনারা কথা বলছেন যে কি অবস্থা। এই একেবারে আম ছালা সবকিছু নিয়ে তো তারা পালিয়ে গেল 5 তারিখে, 300 আসনের সবাইকে নিয়ে একেবারে ইন্ডিয়ান বর্ডার দিয়ে এক এক দিন এক একজন, 10 জন, 5 জন করে তারা পালিয়ে গেল। ওনার ফ্যামিলির সবাই দেখলাম আগেই পালিয়ে গেল। তো কি জানি ওনার নলেজ কিভাবে কতটুকু ছিল, কিন্তু ওনার দলের নেতা কর্মীদের উনি আবার সেভ করেনি। এখন কেবল ভোট চুরি, রফিক ভাই যে কথাটা বলেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ওনাকে নিয়ে যাওয়া যায়, কেন যাবে না? 1000-এর ওপরে গুম, হাজার হাজার খুন আর নির্যাতন, টর্চার, ভোট চুরি, নৈতিক স্খলন যেটাকে বলে না, মরাল টার্পিটিউড, 3টা নির্বাচন চুরি করেছে। 12 কোটি ভোটার ছিল এই গত 2024-এর 7ই জানুয়ারি। 7ই জানুয়ারিতে যে ডামি একটা নির্বাচন করেছে, প্রত্যেকটা মানুষ জানে যে আমি তুমি আর মামু মার্কা নির্বাচন আমরা বলি আর কি, আমাদের রাজনীতির ভাষায়, কারণ তারাই হাইব্রিড, তারাই।
বলে যে আমি আর আমরা তো মামু আছি, রিজার্ভ ফোর্স। হ্যাঁ, আমি আর মামু, এই তারা 2 দিন আগে কারা? আপা। আর 2018 নিশিরাতের নির্বাচনের আগের দিনই ব্যালট বাক্স কি করে ভরে দিল। আর 14তে তো আরো ভালো, 154 জন বিনা ভোটে আনকনটেস্টেড এমপি হয়ে গেল। কোনো ভোট লাগলো না, নির্বাচন লাগলো না, কিচ্ছু লাগলো না। কাজেই এই যে অপরাধ যেগুলো তারা করেছে, এগুলোর কারণে অবশ্যই তার আপনার আহ, আন্তর্জাতিক যে ক্রিমিনাল কোর্ট আছে, ইন্টার আইসিসি যেটাকে বলে, সেখানে তো অবশ্যই নিয়ে যাওয়া যেতেই পারে। দেখেন, এই সরকারটা আসবার পর থেকেই আওয়ামী লীগের অধিকার আছে কিনা রাজনীতি করবার, এই বিষয়ে আমাদের দলের একটা খুব স্পষ্ট বক্তব্য আছে। আমাদের দলের একজন অত্যন্ত সিনিয়র নেতা, উনি বলেছেন যে এটা জনগণ এই সিদ্ধান্তটা নেবে। যেহেতু তাদের হাতে গণহত্যার রক্ত, যেহেতু তাদের হাতে ছাত্র হত্যার রক্ত, আমাদের ভিন্ন মতের হাজার হাজার নেতাকর্মী হত্যার রক্ত লেগে আছে। তো কাজেই এই বিচারের ভারটা আমরা তাদের, দিনের শেষে তো জনগণই এই দেশটার মালিক, যদিও সেই মালিকানা হারিয়ে বসে আছে বহু আগে। কি কথা তো সংবিধানে লেখা তো তাই আছে। কাজেই আমরা মনে করি যে এই রক্তের দাগ, যেই রক্তর দাগ এখনো শুকায়নি, এত হাজার হাজার পরিবার, পুত্র শোক, কন্যা শোকে যারা কাতর, তারা আওয়ামী লীগ ভোটে আসলে আপা, যদি আপনি শুনেন, আমার মনে হচ্ছে আপনার আপা আপনার নেটওয়ার্ক আটকে যাচ্ছে। বাফারিং হচ্ছে। হ্যাঁ, আমরা তাহলে হচ্ছে দেখ, ইয়ার দিকে চলে যাই। হ্যাঁ ভাই, রফিক ভাই বলেন। একটা সেকেন্ড। জি ভাই উম বলেন। আমি হাসনা আপাকে সালাম জানাবো, আহ, এবং তোমাদের থেকে আমাকে একটু বিদায় নিতে হবে। উম অনেক কিছু বলার ছিল, বাট আমি ব্রিফলি কিছু জিনিস বললাম। যেহেতু আমি মানবাধিকার নিয়ে এবং মানব পাচার নিয়ে আহ, এবং হিউম্যান রাইটস নিয়ে গত 16 বছর কাজ করেছি, কিছুটা বললাম। আমার আরো 2টা অ্যাসাইনমেন্ট আছে, আজকে আমি বস্টনের বাইরে আছি। হাসনা আপাকে আমি সালাম জানাবো। একবার চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে দেখা হবে হবে করে, হয়নি। সৌরভ চেষ্টা করেছিল, উনি খুব ব্যস্ত ছিলেন বস্টনে। উম আর আমার সমস্যাটা হলো আমি বস্টন শহরে থাকি না, আমি প্রত্যন্ত গ্রামে থাকি বস্টনের। তো অনেক সময় আমার বস্টনে যাওয়া হয় না। আর ইদানিং বয়সের ভার হয়ে গেছে, যার জন্য গাড়িও চালাই কম। কিন্তু একটু যদি মন চায় তখন আমি ওয়াশিংটন ডিসিতে চলে যাই। আহ, এটাই আমার একটা নেশা হয়ে গেছে। ইলেকশন, আমেরিকান ইলেকশনের পরেও ওয়াশিংটন ডিসিতে আমি 2বার গিয়ে ঘুরে আসছি, শুধু আমার বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য। তো যাই হোক, দেশ যখন আছে, আমরা দেশের সন্তান, চেষ্টা করব দেশের জন্য। আমি কি পেলাম না পেলাম সেটা হলো সেকেন্ডারি, বাট আমি কতটুকু দিতে পারলাম। আমেরিকাতে যখন কমিউনিটিতে আমরা বসি, তখন ওরা বলে, সিনিয়ররা বলে, দিস ইজ দ্য টাইম টু গিভ ইট ব্যাক। তো আমি কতটুকু দিতে পারলাম সেটাই হলো আমার আহ, বড় প্রশ্ন, রাইট। নিজের সান্ত্বনার জন্য। হাসনাপা, আপনি বেয়াদবি নিয়েন না, আমাকে আরো একটু কাজ করতে হবে। এটা আমি দেশের স্বার্থেই দৌড়াদৌড়ি করেছি। আমাকে কেউ কখনো কোনো রকম সাহায্য করেছেন কিনা আমি জানি না। একবার অবশ্য মুন্নি আপা আমেরিকাতে, আমি ঢাকা থেকে আসার সময় কোনো এক অফিসিয়ালের সঙ্গে ট্রাভেল করব, আমাকে উম, উম, মানে বাস্তবতা স্বীকার করে বিজনেস ক্লাসে ট্রাভেল করতে হয়েছিল, তখন মুন্নি আপা আমাকে হেল্প করেছিলেন। আমি সবসময় ইকোনমি ক্লাসে ট্রাভেল করি। উম, আমি মনে করি, যদিও আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি মনে করি বিটুইন দি ইকোনমি এন্ড দি বিজনেস ক্লাস আমি টাকাটা যদি দেশের স্বার্থে কিংবা জনগণের স্বার্থে ইউজ করতে পারি, ওইটা বোধহয় আমার জন্য অনেক স্যাটিসফ্যাক্টরি। তো আমি একবার মুন্নি আপার থেকে হেল্প নিয়েছিলাম বিজনেস ক্লাসে ট্রাভেল করার জন্য।
এটা দেশের কাজে এবং বিএনপির কাজে। আমি আরো অনেক বিএনপির কিছু কাজ করেছি যেটা নাকি আহ, সাধারণ কেউই জানেন না। দিস আর ভেরি হাইলি সিক্রেটিভ ওয়ার্ক যেটা আমি করে দিয়েছি। একমাত্র আমি জাতীয়তাবাদ, জেনারেল জিয়ার আদর্শে বিশ্বাস করি বলেই আমি সেটা করেছিলাম, নাহলে আমার এত পরিশ্রম করার দরকার ছিল না। আমি এমনও গিয়েছে মাসের মধ্যে ঢাকা থেকে ফিরে এসে ডিসিতে কাটিয়েছি, আবার ব্যাক করে ঢাকায় গিয়েছি। আমি বোধহয় ভলিউম লিখতে পারবো শেখ হাসিনার এই রিমুভালের ব্যাপারে। যাই হোক, আহ, হাসনাপা যদি বস্টনে আসেন নেক্সট টাইম, সৌরভকে বলবেন আই উড বি ডেফিনেটলি প্রিভিলাইজ টু মিট ইউ সামটাইম টু ডিসকাস। এবং যদি দেশের জন্য আমার দ্বারা কিছু সম্ভব হয়, আহ, সেটাও চেষ্টা করব আমি, অ্যাজ লং এজ আই এম অ্যালাইভ। জানি না কতদিন বেঁচে থাকবো, দোয়া করবেন আপনারা। আর ধন্যবাদ। মুন্নি আপাকে তো আই ক্যানট থ্যাংক হার এনাফ। আমি ঢাকায় গেলে আমার খাওয়ার থাকে না। না, আমি ঢাকায় রাখি একা করতে থাকি। পারেন। আপনি মনে ইমোশনাল হয়ে গেছেন ভাইয়া। থ্যাংক ইউ। আপনি না, কিছু কিছু সময় মানুষের মনে আসে। right. একমাত্র মুন্নি আপা দেশ আপনাকে মনে রাখবে। 24 আওয়ার্স আমি আমার অভিজ্ঞতা আমাদের খাওয়া দেশ আছে কি, হ্যাঁ, থ্যাঙ্কফুল আমার আপনার ঘরে কাছে। খাওয়া আছে কিনা সেটা খবর রাখতেন। See, as human beings, we have to acknowledge certain things. And these are part of those things you cannot forget in life. Otherwise, we are not human being. রাইট। Otherwise, we are not human being. যাই হোক, আপনি আপনার সময় নেন, আমরা এগুলো নিয়ে আরো আমি একটু এটা যাব, আমি একটু যাব। নিশ্চয়ই। আহ দেখা ঠিক হবে, কথা হবে সবার সঙ্গে। Okay, হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। থ্যাংক ইউ। ইসলাম ভালো ভাই। থাকবেন। হ্যাঁ। দর্শক, ঠিক। আমরা দেখলাম যে আমাদের রফিক ইসলাম ভাই আমাদের সাথে ছিলেন। আমি আসলে আমার বয়সের কারণে 1971-এর মুক্তিযুদ্ধ আমি দেখিনি। আমি দেখিনি কিভাবে, আমি মুভিতে দেখেছি যে কিভাবে আপনার বিভিন্ন বাংলাদেশের মারা, বাংলাদেশের বোনেরা তাদেরকে ভাত ও, খাওয়াতো নিজেরা না মজার। খেয়ে। আহ, নিজেরা না খেয়ে দেখা যেত যে মুক্তিযোদ্ধাদেরকে খাইয়েছে। ঘরের পোষা ছাগল কিংবা মুরগি যেটাই থাকতো সেটাকে তারা মানে রান্না করে আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের আহারের ব্যবস্থা করেছে। আমরা দেখেছি, শুনেছি, আমি দেখিনি কখনো, কিন্তু আমি 2024-এর মুক্তিযুদ্ধটা দেখেছি। 2024-এ দেখেছি কিভাবে মুগ্ধ পানি দিয়েছে। আমার জানা ছিল না আমাদের প্রিয় অ্যাডভোকেট ফাহমিয়া নাসরিন মুন্নি আপার কথা। আমি মাত্র জানতে পারলাম আমাদের ইউএস ডেমোক্রেট লিডার জনাব রফিক ইসলাম স্যারের কাছ থেকে, যে আমাদের ফাহমিয়া নাসরিন আপা, আমি জানতাম উনি একজন অ্যাডভোকেট, উনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের জন্য কাজ করেন। কিন্তু উনি কিভাবে আহ, আমাদের বহির্বিশ্বে যারা কাজ করতেছে, আমাদের সবসময় এমনই ধারণা ছিল আমরা যারা প্রবাসী আছি তারাই বোধহয় বাংলাদেশের মানুষের জন্য অবদান রাখি। কিন্তু বাংলাদেশের মানুষেরাও যে বাংলাদেশে বসে আমাদের প্রবাসী ভাইদেরকে এইভাবে সাহায্য করতে পারে, এইভাবে তাদের পাশে থাকতে পারে। আজকে রফিকুল ভাইয়ের এই ইমোশনাল এই ইমোশনটা না দেখলে বা এই এই কথাটা আজকে যদি না বলতো, আমরা এই জেনারেশন, আমরা এই 2024-এর জেনারেশন আমরা কখনোই জানতে পারতাম না আমাদের বাংলাদেশের মা বোনেরা যারা বাংলাদেশে থেকেও প্রবাসীদেরকে কিভাবে সহায়তা করেছে, যাতে আমরা এই দেশে থেকেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 2024-এ যেটা সংঘটিত হয়েছে সেটা আমরা পরিচালনা করতে পারি। এই মুহূর্তে যাই হোক, আমরা ফিরে আসতেছি আমাদের সবার প্রিয় হাসনা মওদুদ আপার কাছে। ওনার কাছে আমরা জানতে চাই 5ই আগস্টের পরে, 2024 5ই আগস্টের পরে যে একটা গণতন্ত্রের পথ তৈরি হয়েছে এবং আমরা যে গণতন্ত্রের রাস্তায় আবার নতুন করে হাঁটা শুরু করেছি, এই গণতন্ত্রের পথটাকে আমরা কিভাবে মজবুত এবং সে পথে আমরা পৌঁছাতে পারি। এখনো প্রতিষ্ঠিত হয়নি, এখনো আমরা নির্বাচন কবে হবে আমরা জানি না। কিন্তু বাংলাদেশে তো একটি নির্বাচন কবে হবে এটা তো জনগণ জানতে চায়।
এবং বাংলাদেশের জনগণ আমাদের যে গত 1.5 যুগ ধরে যে অত্যাচার হয়েছে এই অত্যাচারীদের বিচার দেখতে চায়। এটার একটা রায় বাংলাদেশের জনগণ দেখতে চায়। জনাব হাসান মওদুদ, আপনি যদি আমাদের এই বিষয়ে একটু আলোচনা করতেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। রফিক ভাই ইসলাম, মুন্নি ইসলাম আলাইকুম। আমি আজকে আমার ডিসেম্বর মাস আজকে বিজয়ের মাস, এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমার স্নেহের সোহরাব এবং আজকে যে পরিচালনা করছেন আপনারা, যে আজকে এই এই কথাগুলো শোনার জন্য, বলার জন্য এখানে অনেক সেই জন্য ধন্যবাদ। আমার আহ, আমার প্রথম কথা হলো যে আমেরিকায় যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আপনারা প্লিজ সবাই তাকে সমর্থন দিবেন। তার খুব সমর্থন প্রয়োজন। সেই সঙ্গে আমরা যে নতুন রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসের সৌজন্যে যে আমরা নতুন রাষ্ট্র পরিচালনার ওনাকে পেয়েছি, ছাত্র জনতার বিপ্লবে আমরা সরকার পরিবর্তন দেখেছি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস না হলে আমাদের হয়তো এত স্মুথলি ট্রান্সফার অফ পাওয়ার হতো না। যদিও এখন অনেক অনেক কাজ বাকি আছে, অনেক ক্রিটিসিজম হচ্ছে, নির্বাচন কবে হবে, সংস্কার কবে হবে, এবং প্রতিদিন প্রায় সরকার একটা প্রেসারের মধ্যে আছে। সুতরাং আমি প্রথমেই আপনাদের অনুরোধ করব যে আপনারা যে যার জায়গা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটু আম, আম, সম্ভাষণ করবেন, তাকে সাপোর্ট দিবেন। তিনি নিশ্চয়ই আমাদের দিকেও সুনজরে তাকাবেন, কারণ আমাদের এখন বন্ধু প্রয়োজন, আমাদের খুব ভালো বন্ধু প্রয়োজন। এবং আমাদের এই সময়ে ঠিক পিছনের দিকে না তাকিয়ে আমি বলবো যে আমরা আমাদের সামনের দিকে তাকাতে হবে। পিছনের দিকে তাকানো মানে হলো শেখ হাসিনার বিচার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। এই একটা সরকারের জন্য, একজনের জন্য এই যে ক্ষমতার থেকে বিতাড়িত হওয়া হলো তার জন্য সবচেয়ে বড় শাস্তি। এবং এই ক্ষমতার থেকে বিতাড়ন হওয়ার শাস্তিটা আজকে আওয়ামী লীগের নেতারা, তারা সবাই এই শাস্তিটা পাচ্ছে। সুতরাং আল্লাহর বিচার হয়ে যাচ্ছে এখানে। অবশ্যই আইনের বিচারও থাকবে, তবে আমাদের হাতে সময় খুব কম, খুব দ্রুত আমাদের মুভ করতে হবে। এই স্বাধীনতা যুদ্ধে আমরা এখন অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনে আছি। 71-এ আমরা সব ইউনাইটেড ছিলাম, আমাদের একটা শত্রু ছিল পাকিস্তান। আমরা সেই জন্য সবাই পেরেছি শত্রুকে মোকাবেলা করতে, এবং আমাদের ছেলেরা, তরুণ যুবকেরাও কি বলে, তারা ঘর ছেড়েছে, মায়ের কোল ছেড়েছে দেশকে স্বাধীন করবে বলে। আজকে আমাদের এই ছাত্র জনতা দেশকে স্বাধীন করেছে, যে তারা দেশকে দেশকে আওয়ামী লীগ ও হাসিনা মুক্ত করেছে। এটা আমাদের একটা বড় পাওয়া। এখন আমাদের সামনের দিকে যেতে হবে। এই মুহূর্তে আমাদের সামনে অনেক সমস্যা, এবং যেটা প্রতিনিয়ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেস করতে হচ্ছে, এবং আমাদের নেতা তারেক রহমানও উপলব্ধি করেছেন, এবং সেই জন্য তিনি একটা রূপরেখা দিয়েছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা। এবং সেইটাতে গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা কিছু করণীয় সেগুলোর কথা তিনি বলেছেন। এবং আমার মতে আমি এই গত 7 তারিখে নোয়াখালীতে ছিলাম, নোয়াখালীর মানিকপুরে আমি সভা ডেকেছি। এই 31 দফা আমি আলোচনা করতে, যে আমিও নিজেও অনেক কিছু শিখলাম, যে আমাদের কত দিকে, অর্থনৈতিক না সব দিকে, সামাজিক দিক, কালচারাল দিক থেকে শুরু করে আইনগত দিক, মানবিক, অনেক দিকে আমাদের তাকাতে হবে। এখন আমাদের মনোবল, লোকবল, প্রশাসন, আগের প্রশাসন আছে,
এবং এই বলা হয় যে এই প্রশাসন ঠিক মতো কোঅপারেট করছে না, এটাও একটা দিক। প্রশাসন তো অলরেডি তারা আগের সরকারের আমলে নিশ্চয়ই অনেক কিছু পেয়েছে, যেই জন্য হয়তো তারা এখন পর্যন্ত সম্পূর্ণ নিরপেক্ষ না। তো কয় দিক দেখবে, যেরকম আমাদের ফরেন অফিসটা দেখা দরকার। ফরেন অফিসে বিভিন্ন রাষ্ট্রে আমাদের যে অ্যাম্বাসেডররা যায় তাদের কাজ, এবং এই সব কত দিকে আমাদের নজর দিতে হবে। সেই জন্য আমি মনে করি ধীরে ধীরে আমরা যদি একটা সুষ্ঠু একটা বলিষ্ঠ নেতৃত্ব সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই, যে আমরা একটা দুর্নীতিমুক্ত সমাজ পাই, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র ব্যবস্থা পাই, সংস্কার মুক্ত আমাদের নির্বাচন চাই ইত্যাদি। সেই জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় দিতে হবে, কারণ এই মুহূর্তে তিনি ছাড়া কেউ সবাইকে এক করে রাখতে পারবেন না আমার ধারণা। এবং তার যথেষ্ট বিদেশে যথেষ্ট ভাবমূর্তি ভালো ইত্যাদি, কিন্তু দেশে তিনি অত্যন্ত বিপদের মধ্যে আছেন, যে কখন কোন দিক থেকে কে দাবি করে। সুতরাং আমাদের সবার উচিত তাকে একটু সময় দেওয়া, তাকে সাহায্য করা। এবং আমি মনে করি আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ার তারেক রহমান এই বিষয়ে সে অত্যন্ত সুস্পষ্ট ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা দিচ্ছে। এবং সেটা আমাদের দেশের জনগণ যাতে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, এবং যে শহীদের রক্তের প্রাণের বিনিময়ে আমরা ৭১-এ যে বাংলাদেশ পেয়েছি, আজ দেড় দশক ধরে সেই রাষ্ট্রের অবস্থা খুবই খারাপ। আমাদের শাসন ব্যবস্থা অত্যন্ত সবাই জানে, আমি এটা রিপিট করতে চাই না। এই মুহূর্তে আমেরিকা আমাদের বিরাট ভূমিকা পালন করতে পারে আমাদের সাহায্য করতে। এবং যারা আমেরিকায় আছেন, বাংলাদেশি আমেরিকান, তাদের কথা আমেরিকান সরকার শুনতে বাধ্য, কারণ তারা সেই দেশের নাগরিক। এবং আমি অনুরোধ করব, অতীতে যেমন আপনারা আমেরিকান বাংলাদেশিরা বাংলাদেশের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, কারণ আপনাদের তো কেউ ধরে নিবে না, আমরা বাংলাদেশে বসে কথা বলতে পারতাম না। মধু সাহেবকে তারা বাড়ির মধ্যে আটকে রেখেছিলেন যাতে তিনি ভোট কেন্দ্রে না যেতে পারেন। পরপর দুটো নির্বাচনেই ভোটার কাছে যেতে দেওয়া হয়নি, সবাইকে আটকে রাখা হয়েছে, টেলিফোনে কথা বলতে দেওয়া হয়নি, গুম হয়েছে, অত্যাচার হয়েছে। এখন সেইগুলোর বিচার করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আমাদের সেই রাষ্ট্রীয়, আমাদের পুলিশও সেই ধরনের আহ, প্রশিক্ষণ প্রাপ্ত না, এবং আমাদের প্রশাসনও সেই ধরনের আহ, মানে হঠাৎ করে রাতারাতি তারা এইসব পদক্ষেপ নিতে পারবে না। এবং আমি এটাও মনে করি, আমার আব্বার ফেমাস কবিতা, আমারই ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তার ঘর, এইরকম একটা মনোভাব নিয়ে যদি আমরা এগিয়ে আসি, শাস্তি সবারই হবে, সেটা আইনের পথে হবে। কিন্তু আমরা যদি জনগণ এখন দেশ রক্ষার কাজে, দেশকে সংস্কার করা, দেশের এই বিশেষ করে আপনি যে কথাগুলি বললেন, এই যে ব্যাংকের যে লুটপাট, এখন পর্যন্ত কাউকে ধরা হয় নাই, যেখানে বিরাট বিরাট গলদ, সেগুলো তো আমাদের অবশ্যই সামলে নিতে হবে। ঠিক ছোট ছোট গলদ ধরে হয়তো সময় কালক্ষেপণ করা যাবে না। সেই জন্য আপনাদের উপদেশ আমাদের জন্য খুবই কাম্য। আপনারা বাইরে থেকে দেশটা দেখছেন, আপনাদের উপদেশ এবং আপনাদের সাহায্য আমাদের আহ, রাষ্ট্রের অধিকার আর মালিকানা ফিরিয়ে দিতে পারবে। আরেকটা জিনিস এই সরকার যেটা করছে সেটা হলো জাতিকে একতাবদ্ধ করা, যে সব ধর্মের আমরা সবাই এক পরিবার, পরিচয় বাংলাদেশী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন, আমি একজন মেজর জিয়া বলে তিনি বাংলাদেশের
স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জীবনের উপর তার কোনো কি বলে মায়া ছিল না, তিনি দেশকে স্বাধীন করার জন্য লাফিয়ে পড়েছেন এবং তাকে দেখে সবাই ডিফেক্ট করলো আর্মি থেকে, বিভিন্ন আহ, পদ থেকে। সেই সেইভাবেই বাংলাদেশ হয়েছে। এখন আমাদের উচিত হবে সবাইকে একটি পরিবার চিন্তা করা। হিন্দুদের নিয়ে অনেক কথা হয়, আমাকে হিন্দুরা নিজেরা বলেছে যে না, এইগুলি লোক দেখানো, এবং এখানে অনেক কিছু আছে যেটা সঠিক না। ঢাকায় যে আন্দোলন করে, আগে কোনোদিন হিন্দুরা আন্দোলন করে নাই, এবং হিন্দুদের উপর কোনো মারধরও এখানে প্রমাণিত হয় নাই। যে বিক্ষিপ্তভাবে যদি কিছু হয়েও থাকে, সেটার জন্য কিছু আওয়ামী লীগের যুবলীগের কিছু ছেলেদের ধরা হয়েছে, এবং হিন্দুরা সেই জন্য অত্যাচারিত না। কিন্তু হিন্দুরা আমাদের সম্পদ, তাদেরও আমাদের আগলে রাখতে হবে। আজকে আমি আর বেশি কিছু বলবো না। বিভিন্ন সংস্কার কমিশন সরকার করেছেন, এগুলো হতে হতে অনেক সময় লাগবে। তবে খুব সুখের বিষয় যে হোয়াইট পেপার যেটা বেরিয়েছে, সেটাতে অনেক কিছু আছে। এটা কে করবে, এই সংস্কার কিভাবে হবে, সেটা অবশ্যই চিন্তার বিষয়। আর আগামী নির্বাচনের রূপরেখা আমাদের সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, এবং সেখানে রূপরেখা, বিএনপি একটি নির্বাচনমুখী, বিএনপি একটি গণতন্ত্রমুখী দল। সেই জন্য বিএনপিকেও প্রস্তুত হতে হবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে। আমাদের অনেক নতুন ভোটার, তাদের শিখাতে হবে শুধু ভোট দেওয়াটাই গণতন্ত্রের একটা নির্বাচন, মানে গণতন্ত্রের সবচেয়ে বড় কাজ না। ভোট, হ্যাঁ ভোট তো দিতে হবে, কিন্তু আরো বেশি আমাদের রেসপন্সিবিলিটি দেখাতে হবে। এবং আমেরিকার থেকেও আমরা শিখবো। পশ্চিমা দেশে আমেরিকার মতো লিবারাল ডেমোক্রেসি আর দেখা যায় না। সুতরাং আমার জন্য, আমার মনে হয় যে যত আমরা আমেরিকানদের কাছ থেকে শিখবো, আমরা গত গত সরকারের জন কেরির কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমি পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। সব কয়টায় যে আপনার কপ মিটিং এ যাচ্ছি এখন, যে বাংলাদেশের আমরা ডুবে যাচ্ছি, জলবায়ু পরিবর্তন হচ্ছে। এই 31 দফা রূপরেখার মধ্যে কিন্তু এই জলবায়ু পরিবর্তনের কথা আছে। আমরা কন্ট্রিবিউট করছি না গ্লোবাল ওয়ার্মিং এ, কিন্তু আমরা ভুক্তভোগী হচ্ছি। সেই জন্য বড় বড় দেশের সাহায্য লাগবে আমাদের, আমাদের দেশকে বাঁচাবার জন্য। ধন্যবাদ। ফরদিন। Yeah. ধন্যবাদ হাসনাত মাহমুদ আপাকে তার মূল্যবান আলোচনার জন্য। আমরা এই মুহূর্তে আবার ফিরে যাচ্ছি অ্যাডভোকেট ফাহমিয়া রাসিন মুন্নির কাছে। উনার কাছ থেকে আমরা জানতে চাই, এই যে ব্যাপক একটা আন্দোলনের মাধ্যমে, ব্যাপক একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, এই পতনের পরে এখনো কিভাবে দেশে আপনার এই ষড়যন্ত্রকারীরা আসতেছে, বা একটা একটা যে আন্দোলনের বিষয় যেটা দেখতেছি, এটা কিভাবে হচ্ছে? এবং হাসনাত মাহমুদ আপার কাছ থেকে আমরা যেটা বুঝতে পারলাম, যে উনি যেটা চাচ্ছেন যে আমরা সারা পৃথিবীতে, আমরা যারা বাঙালিরা যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছি, তারা যেন একটি অবস্থার সৃষ্টি করি যেখানে আমেরিকা সহ বাকি বহির্বিশ্ব আমাদেরকে, বাংলাদেশকে তার লক্ষ্য অর্জনে সহায়তা করে। সেই ক্ষেত্রে আমাদের বর্তমান ইউনাইটেড স্টেটে এখন পর্যন্ত কোনো আম, আমাদের রাষ্ট্রদূত নেই বা অ্যাম্বাসিডার নেই। এবং আরেকটা বিষয়, যদি এমন হয় যে আমার বাংলাদেশে কেউ খুব ভালো ফুটবল খেলে, তাহলে তার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে তার কাজটা কি? হ্যাঁ, আমি এই কথা দিয়ে বলতে চাইলাম, আমরা গণতন্ত্রের আন্দোলনের আগে আমরা অনেককে আমাদের জাতিসংঘে কিংবা হোয়াইট হাউসে কথা বলতে দেখেছি বা কথা বলতে শুনেছি। তারা আমাদের এই আন্দোলনে চমৎকার ভূমিকা রেখেছিল যখন আমাদের এই দেশের এই আন্দোলনটা হয়েছে। এখন তাদেরকে বিভিন্ন পদমর্যাদা দান করার মাধ্যমে তাদেরকে দেখছি যে সে সকল পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তো আপনারা কি মনে করছেন না যে আমাদের ভয়েসকে কেউ বা কারা প্রমোশন দিয়েই কি রুখে দিল কিনা, বা আমাদের এই কথাগুলো তো তাদের
তাদেরকে পৌঁছানোর জন্য আমাদের যে অ্যাসেটগুলো থাকা দরকার, যেমন আমাদের বাংলাদেশের একজন অ্যাম্বাসিডার কেন অনুপস্থিত এখন পর্যন্ত? ক্ষমতা রদবদলে 100 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কেন ইউনাইটেড স্টেটের বাংলাদেশের কোনো অ্যাম্বাসিডার নেই? তাহলে কথাগুলো কে পৌঁছে দিবে? বা যারা আগে পৌঁছে দিত আমাদের জাতীয়তাবাদী দলের, তাদেরকে কেনই বা প্রমোশন দিয়ে হোক বা অন্য কোনো পদে দিয়ে হোক, বা হোক সে ভালো ফুটবল খেলতো, তাকে কেন আমি জাতীয় ক্রিকেটার দলে নিয়ে আসবো? তাকে নিয়ে আসলে আমি জাতীয় ফুটবল দলে নিয়ে আসতে পারি। হ্যাঁ, আর যদি জাতীয় ক্রিকেটার দলে নিয়েও আসি, তাহলে তাকে কেন আমি ওয়েটিং রুমে বসিয়ে রাখবো? তাকে কেন আমি খেলতে দিচ্ছি না? বুঝলাম সে ভালো দৌড়াইতে পারে দেখে আমি তাকে ভালো ফিল্ডারের কাজ দিতে পারি, তাকে কেন সেই সুযোগটাও দিচ্ছি না? অ্যাডভোকেট, আপনি আপনি যদি আমাদের এই আলোচনায় আপনার মূল্যবান বক্তব্য না, দিতেন। আপনাকে আবারও ধন্যবাদ। আপনি যে কথাটা বলছেন এটা হচ্ছে যে বাংলাদেশে, আমি বলেছি যে একটা ইউনিক, একটা টাইমে ইউনিক একটা গভর্নমেন্ট এসছে, অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস সাহেবের যে সরকারটা। এখন ওনারা এসছে, হ্যাঁ 100 দিন পার হয়েছে, কিন্তু একটা জিনিস আমাদেরকেও মাথায় রাখতে হবে যে গত 15 বছরে পরতে পরতে, স্তরে স্তরে আওয়ামী লীগের লোকজনই তো প্রশাসন বলুন, আইন শৃঙ্খলা বাহিনী বলুন, আর আপনার ওই বিদেশের এখানে সেখানে যত পদ পদবি আছে, সেখানে তো তারাই ছিল। এখন কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে সরিয়ে দেয়া হচ্ছে, কিন্তু তার অর্থ তো এটা না যে একবারেই একেবারে এত হাজার হাজার লক্ষাধিক সরকারি কর্মকর্তা কর্মচারীকে এই সবগুলো অর্গান থেকে একবারে হটিয়ে দেয়া যায়। বিষয়টা এরকম না, প্র্যাকটিক্যাল না, এটা বাস্তবসম্মত না। তো ওনারা চেষ্টা করছেন। তবে আপনি যে কথাটা বলেছেন যে আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আহ, আমাদের ডেভেলপমেন্ট উন্নয়ন সহযোগী, আমাদের দাতা সংস্থাদের মধ্যে অন্যতম, এবং সেই সাথে আহ, বিভিন্ন আমাদের মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন, এগুলো রক্ষায় আন্তর্জাতিক বিশ্বে ওনাদের যে এজেন্ডা গুলো আছে, তার মধ্যে বাংলাদেশকেও ওনারা এই গত 15 বছরে বিভিন্ন সময়ে এই অবৈধ যে রিগ ইলেকশন যেগুলো হয়েছে, এগুলোকে বৈধতা না দিয়ে আমাদের ভারত। তো আহ, সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেবের সরকার নিশ্চয়ই ওনারা চেষ্টা করছেন যে আমেরিকায় এবং ইউরোপ সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ দেশগুলো আছে সেখানে অ্যাম্বাসেডর হিসেবে কাদেরকে দেবেন, কি করবেন। আপনি জানেন যে এই সরকারটাকে আনস্টেবল করার জন্য একেবারে নির্বাচন মানে ওনারা আসবার পর থেকেই আনসার বেশে একবার আওয়ামী লীগ, তারা একবার আসলো দাঁড়িয়ে গেল, আবার আপনার ওই ব্যাটারি চালিত রিক্সা লীগ তারা একবার এসে দাঁড়িয়ে গেল। এইভাবে বিভিন্ন সময়ে হিন্দু ধর্মাবলম্বী তাদের বলল যে আমরা মুসলমান ভাই বোনরা মন্দির পাহারা দিয়েছি সারাদিন সারা রাত। এখন আবার বলছে যে তারা ভীষণ রকমের যে প্রোপাগান্ডা, মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন সারা ওয়ার্ল্ডে, এই যে ইন্ডিয়া ভীষণ ভাবে এগুলো ছড়ানোর চেষ্টা করছে, যদিও সফল কতটুকু হয়েছে সেটা প্রশ্নবিদ্ধ। আপনি জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন ইয়াং কলিগ সাইফুল ইসলাম আলিফ, তাকে হত্যা করা হয়েছে কুপিয়ে, শহীদ হয়েছে সে। আঙ্গুল উঠেছে ইসকনের বিরুদ্ধে। ইসকনের একজন যে নেতা, ওই যে তাকে, যাকে আপনার চিন্ময় দাস, তাকে আপনার অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন ইস্যুতে। খুব চেষ্টা করছে ইন্ডিয়া যে কতভাবে আমাদেরকে আপনার আনস্টেবল করা যায়। এখন এখন দেখা যাচ্ছে ভারতের অন্তত 49 গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুয়া খবর, রিউমার স্ক্যানার, এগুলো পত্রিকায় এসছে। বাংলাদেশ সহ সব প্রতিবেশীকেই শত্রু বানিয়েছে। এই মোদির সরকারের কথা বলছে ইনকিলাব, ভারতীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ মালদ্বীপের কথা জানেন, মুইজ্জা প্রেসিডেন্ট হয়েছে হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিয়ে উনি জিতেছেন। মালদ্বীপ, শ্রীলঙ্কার কথা আপনারা জানেন, নেপাল হিন্দু রাষ্ট্র কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ধারণ করে তারাও। আর বাংলাদেশের কথা তো জানেনই, বাংলাদেশকে নিয়ে খেললে সেভেন সিস্টার্স, সেটাও একটা কনসার্ন।
তাদের আছে মৌলানা ভাসানী, আমাদের খুব প্রিয় একজন নেতা। উনি বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার, এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। কাজেই অনেক রকম কথাই হচ্ছে, অনেক রকম জিনিসই আসবে। ভারতের গণমাধ্যমও জানাচ্ছে যে আপনার বাংলাদেশে হিন্দু নির্যাতনের যে ভিডিও যেগুলো আপলোড করেছে তারা, এগুলো ভুয়া, এগুলো মিথ্যা, এগুলো তথ্য নির্ভর না। এখন দেখেন, তাদের উচিত তাদের দেশে, আমরা মুসলমানরা তো আপনার মাইনরিটি, তো সেখানে যেই নির্যাতন হচ্ছে, রফিক ভাই একটু আগে ওনার সূচনা বক্তব্যে যে কথাগুলো বলেছিলেন সেদিকে বরং নজর দিক। কারণ আমাদের সাথে আমাদের বড় প্রতিবেশী যদিও ভারত, কিন্তু বিরাট বড় বাণিজ্য ঘাটতি আমাদের সাথে আছে ভারতের। তারা বিলিয়ন ট্রিলিয়ন ডলার এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ ভারতীয় এখানে তারা কাজ করছে, কিন্তু আমরা মানে পাশাপাশি কিছুই আমরা করছিও না, রপ্তানিও কিছু করছি না। দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স নিয়ে চলে যাচ্ছে। এখন সবকিছু মিলিয়ে হয় কি, আওয়ামী লীগের আমলে হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাই বোন যারা ছিলেন তাদের উপরই অত্যাচার নির্যাতন হয়েছে। এই কথা বিভিন্ন সময়ে গত 15 বছরে আপনারা দেখবেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ফ্রন্ট গুলো আছে, ঐক্য পরিষদ, তারাই বলেছে বাংলাদেশ কিন্তু একটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশে আদিকাল থেকে শত শত বছর ধরে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অত্যন্ত শান্তিপূর্ণ সহ অবস্থান করে আসছি। কাজেই অনেক রকম ফাঁদ পাচ্ছে, উস্কানি দিচ্ছে, কিন্তু বাংলাদেশের চরিত্রটা প্রদায় এখানে এইসব আপনার উস্কানি দিয়ে আলটিমেটলি কোনো লাভ হবে না। এখন সেই সাথে আমরা চাই তাদের সাথে আমাদের সম্পর্কের উন্নতি হোক, সেটাও আমরা চাই। যে যেহেতু আমাদের বড় প্রতিবেশী তারা, এখন বড় প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না, প্রতিবেশী রাইট। বদলানো যায় না। একদিকে আমাদের আছে অল্প একটু জায়গায় মায়ানমার, সেখান থেকে রোহিঙ্গা, এখন এই যে রোহিঙ্গার একটা বিশাল বড় সংখ্যা। মূল কথাটা হচ্ছে কি, প্রশাসনের আপনার নিষ্ক্রিয়তা, কিংবা প্রশাসন দলীয়করণ করেছে আওয়ামী লীগ সিস্টেমেটিক্যালি। এখন সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকেও একই জিনিস, যেহেতু সেই কারণেই বিভিন্ন শেখাতে কেন অ্যাম্বাসেডারের নাম আসেনি। তো আমরা আশা করি, কারণ আমাদের ডক্টর ইউনূস স্যার, উনি তো নোবেল লরিয়েট, বাংলাদেশের এখন মূল নেতৃত্বে উনি আছেন। তো আমি তো মনে করি অন্য কোনো দেশের নাক গলানো উচিত না। আমরা তো সেফ হ্যান্ডেই আছি, কারণ উনি তো নোবেল লরিয়েট। এখন অন্য দেশে তো সেটা আপনি সহসা পাবেন না খুঁজে। কাজেই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সব রকম সাহায্য এবং সহযোগিতা করছি। আমরা কোন রকম খুব কিছু ইম্পোজ করছি না। আমাদের আমাদের দল থেকে যেটা বলা হয়েছে যে যৌক্তিক একটা সময় আমরা তাদেরকে দিতে চাই, কারণ বাংলাদেশের মানুষ আপনি জানেন নির্বাচনমুখী। বাংলাদেশের মানুষ যেহেতু গত 4টা নির্বাচন যদি আমরা ধরি ভোট দিতে পারেনি, কাজেই আপনি জানেন প্রায় 60% ওপরে আমাদের জনসংখ্যার বেশিরভাগ হচ্ছে তরুণ, তাদের বয়স 30-এর কোঠায়। কাজেই আমরা চাই যে তারা ভোট দিক আনন্দমুখর উৎসবে, যেখানে নির্বাচনটা হবে সত্যিকার অর্থেই ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি। যে জিনিসটা জেন জি তাদেরকে বলে, আর জেন আলফা এই জেনারেশন, আমরা তাদেরকে ওয়েলকাম করি যে তারা এখন সরকারে আছে, যে সঠিক পদক্ষেপ নিক। গণতন্ত্রের এই অভিযাত্রা অত্যন্ত কঠিন। বিভিন্ন ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা সক্রিয়, আহ, তারা চেষ্টা করছে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন সময় এই সরকারকে আপনার আনস্টেবল করতে। এই দিকে এই সরকারের তীক্ষ্ণ নজর আছে বলে আমরা আশা করি, এবং সবকিছু সামলে বাংলাদেশের মানুষের সমর্থন যেহেতু আছে, যে কোনো ষড়যন্ত্রই একটা ঐক্যবদ্ধ জাতি রুখে দিতে পারে। ধন্যবাদ অ্যাডভোকেট আইমান নাসরিন মুন্নিকে। তার ফারদিন,
হ্যাঁ, আমি যদি একটা যদি একটা কোশ্চেন করি, মানে এই যে দুইজনের যে আমাদের অতিথিবৃন্দ যে ওনাদের মতামতের উপরে, যেমন হাসনা জসিমউদ্দিন মওদুদ উনি একটা বললেন, যেটা সময় দিতে হবে, যেটা অলরেডি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন উনি অলরেডি ব্যাখ্যা দিয়েছেন। সো আমার যে একটা প্রশ্ন এটার উপরে দুজনকেই, দুইজন যে অতিথি আছেন তাদের কাছে, সেটা হলো যে এই সময় যদি দেওয়া হয়, বর্তমান সরকার যারা আছেন তাদের মধ্যে অনেকেই অদক্ষ, বা তাদের রাষ্ট্র পরিচালনার তাদের কোনো দক্ষতা তেমন নাই, আহ, এবং তারা রাজনৈতিক না। আহ, গণতন্ত্রে রাজনৈতিক অভিজ্ঞতার, আম, রাজনৈতিক দলের এবং যারা আসলে রাজনীতি অভিজ্ঞ ব্যক্তিগণের দরকার, এবং একটা ইলেকশনের মাধ্যমেই নির্বাচিত সরকার যখন হয় তখনই আপনার একটা রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে পারে, এটা বিগত ইতিহাস থেকে আমরা জানতে পারি। এখন এখানে যদি সময় দেওয়া দরকার, তাদের এই বর্তমান সরকার সহযোগিতা করা দরকার, এটা আমরা সবাই এগ্রি করি, কিন্তু যদি সময় বেশি দেওয়া হয় সেখানে এখানে একটা অশুভ শক্তি আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে পারে কিনা, এবং এটার আম, কি বলে যে এটার একটা ব্যাড ইম্প্যাক্ট বাংলাদেশে হতে পারে কিনা, এই কোশ্চেনটা আপনাদের কাছে আমার রইলো, যদি আপনারা এটা ব্যাখ্যা দেন। কারণ আর আরেকটা জিনিস আমি একটু বলি, যেটা সরি পরে কন্টিনিউ করবো। হ্যাঁ, আর একটা কোশ্চেন হলো যে এই আমাদের বৃন্দ কিন্তু বা কয়েকটা জিনিস বলছে যে বাংলাদেশের বা বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য চুক্তি বা অন্যান্য যে চুক্তি যেটা আছে, তো বাংলাদেশের আম, সাথে আর ভারতের সাথে আমরা যে নির্ভরশীলটা ভারতের উপরে নির্ভরশীলটা কিভাবে আমরা কমাইতে পারি। কারণ অ্যাডভোকেট ফাহিম নাসরিন অলরেডি বলছেন যে আমরা ভারতকে উপেক্ষা করা সম্ভব না, কারণ ভারত আমাদের বড় নেইবার। কিন্তু যেমন, আমি সরি একটু কোশ্চেনটা একটু লম্বা করে, এই কারণে আমরা অনেক সময় নিউজে দেখি যে বাংলাদেশ থেকে আমাদের জনগণ যখন ভারতে চিকিৎসার জন্য যায় তখন অনেকে অনেক হয়রানি হয়। বাট আমাদের বাংলাদেশে ভারতের মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা করে, আমি যতটুকু জানি। তাহলে আমাদের মেডিকেল ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা তো অনেক উন্নত। আমরা কেন এই নির্ভরশীলতা ভারতের উপর থেকে কমিয়ে আনি, আমার বাংলাদেশেই কেন আমরা আমাদের সময় উপযোগী এবং ওয়েস্টার্ন কান্ট্রি লেভেলের কিছু শিক্ষা প্রতিষ্ঠান আমরা কেন করতে পারি না, বা হসপিটাল আমরা তৈরি করতে পারি না? আর এইটার জন্য আমাদের বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে বা বিএনপি যদি নির্বাচিত হয়, তাদের কি পরিকল্পনা থাকবে? এইটা হলো আমার অ্যাডভোকেট ফাহিম হাসিনের কাছে আমার এই কোশ্চেন রইলো। আর বাণিজ্য চুক্তি, মনে করেন বাণিজ্য চুক্তির নির্ভরতা আমরা কেন, আমরা আমাদের দেশে কেন আমরা আম, এই প্রডিউস করতে পারি না বাংলাদেশের অর্থনৈতিক এবং। আর কুইক করে আরেকটা হলো যে আমাদের সামরিক প্রতিরক্ষা, যেমন ড্রোন প্রযুক্তি বলেন, প্রতিরক্ষা অন্যান্য প্রযুক্তির কেন আমরা আমাদের বাজেটের একটা অংশ কেন আমরা এখানে ইনভেস্ট কেন করি না, এবং এটা করা উচিত কিনা? এই আমার কোশ্চেনটা রইলো দুজনের কাছেই, আপনাদের সময় মতো আপনার উত্তর দেওয়া, ধন্যবাদ। ধন্যবাদ জনাব সুরভেজ খানকে। আসলে আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম, মানে আমি যদি একটু অন্যভাবে প্রশ্নটা করি, যে সংস্কারটা যদি আমরা করতে চাই তাহলে সংস্কারের কারণে ষড়যন্ত্র তৈরির কোনো সম্ভাবনা আপনারা দেখতেছেন কিনা? যেমন আমরা জানি যে আমরা যেখানে এই ফ্যাসিবাদের বিচার চাই, আমরা 5ই আগস্টের জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত হত্যার বিচার চাই, এই বিচারগুলো আমরা না দেখে হাইকোর্টকে রিট করতে দেখছি ব্যাটারি চালিত গাড়ি বন্ধ হচ্ছে না কেন? বা হচ্ছে এই এই যে এই ধরনের যেটা, কারণ আমরা কিন্তু জানি যে এই ব্যাটারি চালিত গাড়ি যারা চালায় তারা কিন্তু গরিব এবং আমাদের সমাজে খেটে খাওয়া লোকজন। আমরা তাদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি না করে হুট করে বন্ধ করে দিলে এই লোকগুলোও কিন্তু রাস্তায় এসে আন্দোলন করবে, এটা কিন্তু একটি সাধারণ ব্যাপার। তো এটা আমি ছোট ভাবেও যদি চিন্তা করি, আমরা দেখা যাচ্ছে যে এই লোকগুলোকে আমরা বললাম ঠিক আছে তুমি চালাবে না, তাহলে তাদের জন্য কোনো কিছু করেছে কিনা? তো সেখানে একটা ব্যাপক সংস্কারের বিষয় রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার কি এই সংস্কারগুলো করতে চাচ্ছেন, নাকি তারা মূলত আমাদের যে নির্বাচন ব্যবস্থা, যারা এখনো আমাদের প্রশাসনিক কাঠামোতে বসে রয়েছে, যারা মূলত নিয়োগ প্রাপ্ত হয়েছে হাসিনার আমলে বা ফ্যাসিবাদ সরকারের আমলে, আরো সহজভাবে যদি বলি, তাদের নিয়োগ করা ব্যক্তিই কিন্তু আমাদের বর্তমান রাষ্ট্রপতি চুপ্পু। আমি যদি একজন আওয়ামী লীগ নেতার চোখে যদি বাংলাদেশকে দেখতে চাই, ঠিক আছে হাসিনা বেড়াতে গিয়েছেন,
হ্যাঁ, আমি ধরি যে উনি প্লেনে করে বিমান বহরে করে উনি ওনার প্রিয় দেশ ভারতে বেড়াতে গিয়েছেন। এখন বর্তমান প্রেসিডেন্ট যিনি উনি হচ্ছে আমাদের আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। আমি বলেছি আমি আওয়ামী লীগ নেতার চোখে দেখছি। আমাদের যতগুলো প্রধান রয়েছে, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, তারাও আমাদের শেখ হাসিনার পরিবারের সদস্য বা আশীর্বাদপ্রাপ্ত লোকজন। যত আমলা বা যত ম্যাজিস্ট্রেট রয়েছেন, বা যারা মেজর ঊর্ধ্ব যত আর্মি অফিসার রয়েছেন, বা যারা আপনার আমি যদি জানি যে বাংলাদেশে কিন্তু গত 10 বছরে মাদ্রাসা বোর্ড থেকে একজন ব্যক্তিকে আর্মিতে নিয়োগ দেওয়া হয়নি। এবং কোনো এক সময় আর্মির মাদ্রাসা বোর্ডে একজন সর্বোচ্চ নাম্বার পেল, তাকে ভুলক্রমে নিয়োগ দেওয়া হয়েছে, এই কারণে যে ব্যক্তি তাকে নিয়োগ দিয়েছে তাকে সহ যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকেও বহিষ্কার করা হয়েছে। সেই পরিস্থিতিতে এগুলোতে সংস্কার না নিয়ে কেন ব্যাটারি চালিত গাড়ি রাস্তায় নামছে বা এই সকল বিষয়ে বর্তমান সরকার মনোযোগ দিচ্ছে, এখানে কি ষড়যন্ত্র তৈরি হচ্ছে না? তো সংস্কার আগে না নির্বাচন আগে, আপনারা কি মনে করছেন? একে একে যদি আপনারা উত্তর দেন, প্রথমে জানতে চাচ্ছি একজনকে। হুম। আপনার কাছে, এর পরবর্তীতে জানতে চাইবো অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির কাছে। এখন আমি বলবো। আহ, জি বলেন, সমস্যা নেই। না। আমি তো এটা, আপনি যে প্রশ্নটা করলেন যে ষড়যন্ত্র, এই কথাটা আমি আমার এর আগের বক্তব্য কিন্তু বলেছি। বিভিন্ন ভেস্টেড কোয়ার্টার্স এর যে ষড়যন্ত্র থেমে নেই, আনস্টেবল করতে চাচ্ছে, বলেছি, এটা রিপিট করবার দরকার নেই। বসে থাকবে না আওয়ামী লীগ, কিংবা তারা মিলিয়ন বিলিয়ন ডলার, বিলিয়ন ট্রিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে। তাদের হাতে আর কিছু না থাক, বহু টাকা আছে। তারা তো লবিস্টের আগে আমরা দেখেছি নিয়োগ করেছে, পেপারে পত্রিকায় এসছে। তো এখনো তো তারা লবিস্ট টবিস্ট নিয়োগ করবে, এটাই স্বাভাবিক। এবং ভারতের তো ইন্টারেস্ট আছে, কারণ তারা ট্রানজিট, বন্দর, বিভিন্ন কিছু যা যা কিছু আছে। আওয়ামী লীগ নেত্রী, যিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। আরেকজন আওয়ামী লীগ নেতা বলেছিলেন, আমাদের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, কাজে এগুলো আমরা ভুলে যাইনি। হ্যাঁ, এগুলো মাথায় রেখেই আমরা বলছি যে আহ, অনেক বড় একটা বর্ডার, সেই বর্ডার কিলিং থামেনি গত 15 বছর। এত নাকি বন্ধুত্ব, হ্যাঁ আমরা দেখেছি প্রভুত্ব, কিন্তু বন্ধুত্ব আমরা দেখিনি। কারণ কি, ফেলানির যে লাশ সেটা যখন ঝুলেছিল তখন, এবং প্রতিদিন প্রতিনিয়ত একটা বিরাট বড় সংখ্যার মানুষ মৃত্যুবরণ করেছে ওই বর্ডারে। হ্যাঁ, কাজেই এই জিনিসগুলো আমাদের মনে আছে। এখন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব একজন অ্যাডভাইজার ইন্টারিম গভর্নমেন্টের, উনি বলেছেন সম্ভবত গতকাল যে আগামী বছর হয়তো বা আমরা ইলেক্টেড একটা গভর্নমেন্ট দেখতে পারি। এটা ওনার বক্তব্য, উনি বলেছেন। তো সেটা দেখা যাবে। আমরা তো বলেছি যৌক্তিক সময়ের কথা। এখন তার সাথে সংস্কারের বিষয়টা আসবে, যে প্রশ্ন, অনেক বড় প্রশ্ন করেছেন আপনারা। এখন দেখেন, আহ, যেটা সংস্কার আমরা বলেছি, যতটুকু সংস্কার করলে আপনার একটা নির্বাচনী পরিবেশ তৈরি হয়। নির্বাচন করতে কি লাগে? নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনীকে লাগবে, এবং শিষ্ট কর্তৃপক্ষ আছে। মিনিমাম একটা সংস্কার করে আপনার নির্বাচনী পরিবেশ, আবহাওয়ার চাওয়া বাংলাদেশের মানুষের। আর ভারতের উপর নির্ভরশীলতার কথা বলছেন। আপনারা জানেন যে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে, ত্রিপুরা সহ হোটেল টোটেল বাংলাদেশিদের জন্য বন্ধ করে দিয়েছে। কলকাতায় চিকিৎসা সেবা তারা দেবে না, নানান কথাবার্তা তারা বলছে। আহ, আমাদের ভিসা বন্ধ করেছে। বাংলাদেশ, আমরা তো স্বাভাবিক একটা ঢাকা দিল্লির সম্পর্ক থাকুক, সেটা একটা বিষয় হতে পারতো। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যখন কথা বলছি, তো সেটাকে এইভাবে নেওয়ার তো কিছু নেই। কারণ এই বিষয়টা তো হাসিনা, যদিও শেখ হাসিনার হাতে তো রক্ত, তাকে তারা তো থাকতে দিয়েছে। কাজেই আমরা তো এখন দেখছি যে আমাদের বাংলাদেশের হাওয়া সিরিয়াতেও লেগে গেছে। সিরিয়াতে দেখলাম আমরা আহ আসাদ
সেও আপনার দীর্ঘ 2 যুগের প্রেসিডেন্ট। বাশার আল আসাদ, সেও তো আপনার পালিয়ে গেছে অজানা গন্তব্যে। অচেনা এখন গল্প হাওয়া তাহলে কি লাগলো? এই লাগছে, প্রশ্ন তো আমাদের থাকবেই আমাদের তো যে থাকবে। বাংলাদেশের হাওয়া কি লেগেছে। তো ভালো কথা যদি লেগে থাকে। এর আগে আন্দোলনের মুখে আরো বহু স্বৈরশাসক বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে পালিয়ে গেছে। অনেক সময় যেমন শ্রীলঙ্কায় পালিয়েছে রাজাপাকসে, এবং অন্যান্য আলোড়ন সৃষ্টি করা লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি, উনি পালিয়েছিলেন। 98-এর গণ অভ্যুত্থান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো সহ অনেক সময় আমাদেরকে আপনারা প্রশ্ন করেন, এই যে যেমন আপনি বললেন শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ আবার যদি ফিরে আসে এমন একটা মানে ভাব। হ্যাঁ, তো ইতিহাস বলে না যে কখনো কোনো গণ অভ্যুত্থানে যখন একজন একনায়ক, একজন স্বৈরশাসক, একজন একদলীয় কর্তৃত্ববাদী কারো পতন হয়, সে কখনো ফিরে আসে না। কারণ বাংলাদেশের সমস্ত মানুষ একসাথে হয়েছিল বলেই উনি শেখ হাসিনার পতন হয়েছিল 5ই আগস্ট। কারণ তা না হলে এর আর কোনো বিকল্প আমাদের সামনে সেদিন খোলা ছিল না। কাজেই আমরা মনে করি যে কোনো আমরা স্বৈর শাসকের পদধ্বনি আর শুনতে চাই না বাংলাদেশে। আমাদের দল থেকে যে 31 দফা দিয়েছে সেখানে সংকীর্ণ রাজনৈতিক আপনার দলীয়করণের ঊর্ধ্বে ওঠার কথা বলা হয়েছে, যে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো এনশিওর করা। সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটাকে প্রবর্তন করা। এবং তার সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় যারা থাকবে নির্বাহী ক্ষমতার ভারসাম্য, যেটা ছিল না অতীতে। আর 2টো টার্মের বেশি কেউ থাকবে না, 2টা কনজিকিউটিভ টার্ম, এর বেশি কেউ পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি বা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। এটা কিন্তু আজকের কথা না, বহু আগেই বিএনপি থেকে এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা এটা দেওয়া হয়েছিল। এর আগে আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী এই যে ভিশন 2030, এটাও উনি দিয়েছিলেন, ভিশন 2030। সেখানেও ওই যে সুন্দর একটা দেশ গড়তে গেলে আমাদের কি কি দরকার বলা আছে, রেইনবো নেশনের কথা, উচ্চকক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা আছে, উচ্চকক্ষে যারা নির্বাচন করে আসতে পারবেন না কিন্তু এক্সপার্টিজ আছে, জ্ঞানী গুণী, তাদেরকে দিয়ে সাজানো। কাজেই এটুকু বলেই আমি শেষ করব। আমার মনে হয় আপনাদের সবগুলো জিনিস হ্যাঁ, অ্যাড্রেস করতে একটু সম্ভব হলেও পেরেছি। বলেছেন না, অবশ্যই ধন্যবাদ। পেরেছেন। আমি ধন্যবাদ জানাই এবং আমরা ফিরে আসছি হাসান মওদুদ, হাসান জসিমউদ্দিন মওদুদের কাছে। উনি যদি এই একই বিষয়ে উনার মূল্যবান আলোচনা বলতেন। আমাদের দেশে এখনো অনেক অভিজ্ঞ ব্যক্তি আছে, অনেক রাষ্ট্রবিজ্ঞানে যারা পারদর্শী, এবং বিভিন্ন দলের যে নেতারা আছেন। একটা সর্বদলীয় একটা আহ, 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 জাতীয় কথা সরকার। বলার, হ্যাঁ, একটা কথা বলতে হবে এদের, কারণ এরাই তো রাষ্ট্র পরিচালনা করবে। তো রাজনৈতিক দল, তাদের নিয়েই কিন্তু এই সমস্যাগুলির সমাধান বের করে আনতে হবে। এবং সেইখানে ডক্টর ইউনূস একটা রোল প্লে করবেন, যে মারামারি যাতে না হয়, যে সবাই মতামত হুম। নিয়ে তিনি যেটা বিবেচনায় আনবেন, এই ধরনের আই থিঙ্ক পদক্ষেপ উনি শুরু করেছেন। এতদিন হয় নাই, কিন্তু এখন তিনি ধীরে ধীরে রাজনৈতিক নেতাদের সঙ্গে বসছেন। এখানে আমার বিএনপি কিন্তু একটা আমাকে বিরাট আমি ভূমিকা আমি পালন একটু করতে পারে। এখানে একটু অ্যাড করি যে এই কারণে যদি আমার এই তত্ত্বাবধায়ক সরকারের সময় বেশি দেওয়া হয়, এটা কি আহ, উম, আপনার এই যে ওনাদের যে গণতন্ত্র যে একটা যে যেই পথে ওনারা চলেছেন সেটা কি বিলম্ব হবে, বা এটার অপকারিতা কি আর উপকারিতাটা কি, যেটা আমি আমার মনে হয় যে বাংলাদেশের এই সমস্যাগুলি খুব সহসাই কেউ সমাধান করতে পারবে না। তবে একটা একটা সামনে একটা গোল রেখে আমাদের কাজ করা উচিত। একেবারে অনির্ধারিত সময় ডক্টর ইউনূসও চান না, আর দেশের লোকও চান না। কিছু প্রয়োজনীয়
আহ, সংস্কার, যেটাতে সব দল একমত, সেটা করা, বিশেষ করে এই যে দুর্নীতি মুক্ত করা। আমাদের দেখেন এই আহ, ভোট দেওয়ার সময়টা এত আহ, এই যে ভোট চুরি হওয়া, ভোট দেওয়া, মানে নির্বাচন ছাড়াই জিতে আসা, এত এইসব কিন্তু একটি দলই করেছে। সব দল তো সুযোগ পায় নাই, করে নাই। তো সুতরাং এটা এখন থেকে আমাদের এই ব্যাপারে সচেষ্ট হতে হবে যে আমাদের সবাইকে নিয়ে নতুন করে যাত্রা করতে হলে সবাইকে নিয়েই বসতে হবে, কাঁটা দিয়েই তুলতে হবে কাঁটা। তো যাই হোক, আমার মনে হয় যে একটা কিছুটা সময় তো দিতে হবে, কিন্তু সেটা যাতে অতিরিক্ত না হয়। আর সেটাই সবাই চাইবে, সবাই তো দল গোছাতে হবে। আমরা তো কোনো সময় পাই নাই। আমাদের এক একটা রাজনৈতিক কর্মীর বিরুদ্ধে এত মামলা, তারা বাড়ির ঘর, বউ বাচ্চা কিছুই দেখাশোনা করতে পারে না। কিন্তু পারে নাই, কিন্তু তাদের মধ্যেও এখন যে একটা প্রবণতা হতে পারে, বা এই যে মারামারি হচ্ছে বা গ্রুপিং হচ্ছে, দল দল কিছু ছিনিয়ে নেওয়া, পয়সা বানানোর প্রবণতা, সেটা সবাই করছে না, কিছু মানুষ করছে। সেটাও দেখতে হবে যাতে আমরা আর আমরা ম্যাডামের, বেগম জিয়ার মুখে শুনতে চাই, আমরা ওনাকে দেখতে চাই, আমরা ওনার মুখে শুনতে চাই। ওনার যে প্রজ্ঞা, ওনার যে, তিনি তার স্বামীর কাছ থেকে অনেক রাজনীতি শিখেছেন, এবং জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে যেই সব কাজ করে দেখিয়েছেন, আহ, ম্যাডাম বেগম জিয়াও কিন্তু সেই সব আদর্শ তিনি শিখেছেন, এবং তিনি অত্যন্ত আহ, আহ, বুদ্ধিমতী। এবং সেই জন্য আমি মনে করি তার থেকেও আমাদের পরামর্শ নেওয়া উচিত। তিনি আহ, আমরা আহ, দোয়া করি জানি তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে আরো অ্যাক্টিভ ভূমিকা পালন করেন। তবে আমি তার কাছেও প্রত্যাশা করি জাতিকে পথ দেখানো। ধন্যবাদ হাসান মওদুদ আপনার আলোচনার জন্য। তবে সৌরভ ভাই যে জিনিসটা জানতে চাচ্ছিলেন, আমি মনে হয় একটু যদি সৌরভ ভাইয়ের কাছ থেকে প্রশ্নের উত্তরটা যদি জানতে চাই, যে সৌরভ ভাই আপনি কি মনে করেন যে দেশে যেভাবে চলছে, যেমন আমাদের 5ই আগস্টে যে আন্দোলনটা হয়, এই আন্দোলনে কিন্তু আপনার 32 জন শিশু সহ 2,000-এর মতো মানুষ নিহত হয়েছে, আরও 10,000-এর উপরে মানুষ তাদের অঙ্গহানি হয়েছে। এই সকলের বিচার কিন্তু এখনো হয়নি। বিডিআর বিদ্রোহের মতো একটা বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছে, যেখানে 57 জন অফিসারকে আপনার জীবন দিতে হয়েছে বিনা কারণে। এখানে আমরা তো জানি বা অনেক কিছু কিন্তু তার প্রমাণ রয়েছে যে এখানে প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্র বা আমাদের দেশের বিভিন্ন ভিতরে বিভিন্ন ষড়যন্ত্রকারী ব্যক্তি তারা কিন্তু জড়িত রয়েছে। তাদের বিচারের একটা কিন্তু আন্দোলন কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। এটাও কি কোনো ষড়যন্ত্র কিনা? হ্যাঁ, বা এই যত আমাদের নির্বাচনকে পিছানো হচ্ছে, বা বিচারও হচ্ছে না, আবার নির্বাচনের কোনো ডেটও পাচ্ছি না, তাহলে আমরা আসলে কি এখন কোনো ষড়যন্ত্রের মধ্যে রয়েছে কিনা? জনাব সৌরভ খান, আপনি যদি আপনার মূল্যবান আলোচনা বলতেন। ধন্যবাদ ফারদিন। আম, আমরা আমাদের যে অতিথিবৃন্দ আছেন তাদের থেকেই শুনবো। বাট আমি কুইক করে একটা বলি যে বিচার, যে তুমি একটা বললা যে বিচার, বিচার আমাদের মানে কি বলে যে সুবিচার বাংলাদেশে আছে কিনা, তো এটার জন্য আমাদের অ্যাডভোকেট ফাহিমেন আছেন, যিনি আছেন, উনি এটার উত্তর দিতে পারবেন, এবং হাসনা মওদুদ উনি উত্তর দিতে পারবেন ভালোই। বাট ষড়যন্ত্র সবসময় থাকবে বাংলাদেশে, এই সারা জীবন চলতে থাকবে, এটা কখনোই আম, বাংলাদেশ একেবারে জিরো পর্যায়ে নিয়ে আসতে পারবে না, বুঝছো। ষড়যন্ত্র থাকবেই। তো আমার মনে হয় যে নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেওয়া উচিত, এবং একটা গণতন্ত্রের আম, বা একটা নির্বাচিত সরকার যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, তখন সেই রাষ্ট্র আমি মনে করি এখন থেকে আরো ফার্মলি রান করতে পারবে, কন্ডাক্ট করতে পারবে ওনাদের সমস্ত আম, রাষ্ট্র পরিচালনার যে টুলস গুলো দিয়ে ওরা ওরা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কারণ এই সরকার, যেটা আমি আগেও অনেকবার বলেছি, যে তাদের উপদেষ্টাদের মধ্যে 19 জন উপদেষ্টা আছে, রাইট? এই উপদেষ্টাদের মধ্যে বা 35 জন উপদেষ্টা, আমি জানি না এবার আরো উপদেষ্টা আরো ওনারা বাড়াইছে কিনা,
330 জন সিটের যে পার্লামেন্ট মেম্বার, এদের কাজ এদের দিয়ে করা কখনোই সম্ভব না। তাদের তাদের এক একজনের মন্ত্রণালয়ে অনেক দায়িত্ব দিয়ে চাপিয়ে রাখছেন, আর এটা সম্ভব না। এই জন্য আমাদের দেশে যত তাড়াতাড়ি নির্বাচন হওয়া, সংস্কার হতে হবে, আর এই সংস্কার সমস্ত সংস্কারই তত্ত্বাবধায়ক সরকার করতে পারবে না, এটা সম্ভব না একজন নির্বাচিত সরকার ছাড়া। তো এই হলো আমার মতামত এটার ব্যাপারে। আর আমি এই হাসনা মওদুদ এবং ফাহিমা নাসরিনের কাছে একটা কোশ্চেন আমার ছিল। সেটা হলো যে নির্বাচন আহ, আমাদের আইন অনুযায়ী, তত্ত্বাবধায়ক আইন অনুযায়ী একটা সময় রেখা তো বা একটা সময়সীমা তো বেঁধে দেওয়া উচিত, যে আমরা 3 মাস বা 6 মাস বা 1 বছর এর মধ্যে আমরা পরিচালনা করি। এই তত্ত্বাবধায়ক সরকার কোনো সময় রেখা দিচ্ছে না, এটার কারণটা কি? একটা তো সময় থাকতে হবে, সেটা যত দিনেই হোক আর যত মাসেই হোক। এই প্রশ্ন, ধন্যবাদ। এই দায়িত্বটা কিন্তু দেওয়া হয়েছে, এই নির্বাচনের জন্য একটা কমিটি করা হয়েছে, এবং এই কমিটির চেষ্টা করছে যত দ্রুত তারা নির্বাচন দিতে পারে সেই লক্ষ্যেই কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমিও বিশ্বাস করি, কারণ নির্বাচনই হলো আমাদের প্রধান এখন লক্ষ্য। তাড়াতাড়ি নির্বাচন করে আমরা নির্বাচিত সরকারের হাতেই রাষ্ট্র পরিচালনার ভার দিতে পারি। সে যেন অগণতান্ত্রিক অথবা অনির্বাচিত সরকার খুব বেশি করে যাতে ইনভলভ না হয় রাষ্ট্রের, সেই জন্য তারেকের এই 31 দফা আম, আহ, কর্মসূচি, এটা অত্যন্ত কার্যকরী। এটা সব দলই মেনে নিবে যে এই সংস্কারগুলো যদি আমরা করতে থাকি, এবং আমার মনে হয় দেশের মানুষ তৈরি আছে নির্বাচনের জন্য, তবে মিনিমাম একটা পিরিয়ড লাগবে। সেই পিরিয়ডটা আমাদের দিতে হবে যাতে নির্বাচন সুষ্ঠু হয়, আবার অতীতের মতো যেন অসুষ্ঠু না হয়। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ হাসনাত জসিমউদ্দিন মওদুদকে তার আলোচনার জন্য। তো এই মুহূর্তে আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে অর্থ পাচার হয়েছে বাংলাদেশের বিদ্যমান মানি লন্ডারিং আইনের মাধ্যমে কিংবা যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো সহায়তায় এই টাকা পয়সা বাংলাদেশে ফিরিয়ে আনা যাওয়া সম্ভব কিনা? অবশ্যই, আমি মনে করি অবশ্যই। কেন পারছি না এটা জনগণ জানতে চায়। অবশ্যই ফিরিয়ে আনা সম্ভব। এখন পর্যন্ত এই বাংলাদেশ ব্যাংকের লুটপাটের কাউকে এখন পর্যন্ত ধরা হয়নি, কারণ তাদের কলিগরাই তাদের ধরছে না আমার ধারণা। তারাই এটা তো মানে হেল্প করতে পারে। এটা অবশ্যই করা উচিত, ইমিডিয়েটলি করা উচিত। যে দেখেন, যখন কি বলে পলিটিক্যাল পলিটিক্যালি যাদের ধরে তাদের আত্মীয় স্বজন সব কিছু মিলিয়ে কত কিছু তারা বের করে। দেখেন, রাষ্ট্র যেখানে লুট করে যারা, তাদের বিচার হবে না, শাস্তি হবে না, এটা হয় না। সেটা আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে, এবং এটা করলে আমাদের আমাদের ইমেজও বৃদ্ধি পাবে। আমাদের একটা ইমেজের সংকট আছে ঠিকই, কারণ এখনো আমাদের শত্রুরা বলে বেড়াচ্ছে যে তারাই সবকিছু ঠিক করেছে, উন্নতি করেছে, এবং তারা আজকে আহ, বা- বাংলাদেশের আহ, উন্নতি চাকা ঘুরিয়েছে। কিন্তু আসলে তারা যে কি পরিমাণ চুরি করেছে সেটা বিশ্বকে জানাতে হলেও আমাদের এইসব বিচার দরকার। আমরা কিন্তু দেখেছি যে বুয়েটে কিভাবে আবরারকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভারতের বিপক্ষে কথা বলার জন্য। আমরা কিন্তু দেখেছি যে আপনার হরতাল অবরোধের সময় আওয়ামী লীগের লোকেরা তারা জগন্নাথ ইউনিভার্সিটির সামনে একজন হিন্দুকে কুপিয়ে হত্যা করেছে। আমরা কিন্তু দেখেছি আমাদের বিএনপির নেতা গয়েশচন্দ্র রায়কে কিভাবে রাস্তাতে বাংলাদেশি পুলিশ তাকে পিটিয়েছে। এত কিছুর পরও যখন ভারত তখন সংখ্যালঘু নিয়ে কথা বলেনি, এখন যেহেতু সংখ্যালঘু নিয়ে কথা বলছে আমাদের মিডিয়া বা আমাদের বিষয়গুলো কেন এখনো চুপ? ভারতকে কেন তারা সঠিকভাবে জবাব দিতে পারছে না তাদের মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে? আপনি কি মনে করেন? এটা তো অবশ্যই ভারত আওয়ামী লীগকে প্রোটেকশন দিতে চায়। ভারত এমন একটি দলের উপর নির্ভরশীল যারা সবকিছু ভারতের মেনে নিবে, ভারতকে সবকিছু দিয়ে দিবে না চাওয়ার
আগেই দিয়ে দিবে। সুতরাং এইরকম একটা বন্ধুকে ভারত মানে রক্ষা করতে চায়, আওয়ামী লীগের কথা বলছি। কিন্তু দেখেন ভারত এই কাজটা করেছে যে সে দে হ্যাভ পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। তারা শুধুমাত্র আওয়ামী লীগের উপরই আস্থাশীল, কিন্তু তারা যদি সব দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতো তাদেরই লাভ হইতো। আজকে বাণিজ্যে এই যে আমরা যেটা দেখছি যে ভারত আমাদের এটা দিচ্ছে না ওইটা দিচ্ছে না, তাতে আমাদের লাভ হচ্ছে। আমাদের কৃষকরা এখন প্রচুর পরিশ্রম করে আর আবার আগের জায়গায় নিয়ে যাবে, স্বয়ংসম্পূর্ণ করবে। জিয়া রহমান যেটা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন যে আমরা কতটা শস্য দানা গোডাউনে রাখতাম, সেগুলি তো কিছুই নাই। এখন গোডাউনে রাখা হয় শুধুমাত্র মুনাফা করার জন্য। এবং এই সিন্ডিকেট গুলি তো অলরেডি ভাঙা মুশকিল, যেহেতু আম, এরা আহ, এটার সঙ্গে বাণিজ্য জড়িত। তবে এটা যে করা যাবে না তা না, দেশের মানুষকেও কিন্তু সৎ হতে হবে, আমাদের সবাইকে সৎ হতে হবে, আমাদের ব্যবসাগুলিরও সৎ হতে হবে যে না আমরা দেশকে বাঁচাবো। দেখেন মুসলমান দেশে আমি শুনেছি যে রোজার সময় তারা দাম কমিয়ে দেয়, আর উল্টা আমার দেশে মুসলমান দেশ কিভাবে লোক ঠকানো যায়। এই যে এই যে মেন্টালিটি গুলি, এটাও তো পরিবর্তন দরকার। যাই হোক, আমাদের দোষগুণ যাই হোক, আমাদের হলো যে ভারতের সঙ্গে একটা সমতার ভিত্তিতে আমাদের থাকতে হবে, যেটা আম, ভারতও মানবে, আমরাও মানবো। সেখানে বল দেখানো যাবে না, এখানে যুক্তি দেখানো যাবে, এবং তাতে উভয় দেশই লাভবান হবে বাণিজ্যে। ভারত তো অনেক লাভ করে বাংলাদেশ থেকে, এই যে আমাদের মানুষরা যায় চিকিৎসার জন্য, এখন তারা আর ভারতে যাচ্ছে না। আর সেটাতে তো ভারতের অনেক ক্ষতি হচ্ছে। মেয়েরা যায় ভারতে শাড়ি কিনতে, সেটা তারা এখন যাচ্ছে না, কোনো ভিসা নাই ভারতে যাওয়ার। এটাতে তো ভারতেরই লস, ভারতে বাংলাদেশি কেনাকাটা। কিন্তু আমাদের এটা লাভ, আমরা যেন নিজের দেশের জিনিস আহ কিনতে পারি, পরতে পারি। আমি সব সময় ঢাকায় জামদানি শাড়ি পরি, আমাকে গেও লাগলেও আই ডোন্ট মাইন্ড আমার না, দেশের একদম তাঁত না। শাড়ি। এবং সেই জন্য আমাদের আমাদের আহ, আমাদের নিজের দেশের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, আমাদের প্রাউড হতে হবে। জাতীয়তাবাদী এটাকেই বলে যে আমরা দেশের সবকিছু ভালোবাসবো, আর সমতার ভিত্তিতে আমরা অন্য বৈদেশিক সম্পর্ক রাখবো ভারতের সঙ্গে বিশেষ করে। এবং আমাদের অবস্থান যত শক্ত হবে, ভারত কিন্তু ততখানি আমাদের সম্মান করবে। পাকিস্তান আর ভারতের মধ্যে অনেক বিভেদ, পাকিস্তান অনেক দূরে, আমরা বহু কষ্টে পাকিস্তানকে বিদায় দিয়েছি। আমরা ভারতকেও এখন আমাদের উপরে ঔপনিবেশ হয়ে থাকবে না, আমাদের পানির হিস্সা আনতে হবে যৌক্তিকভাবে, আন্তর্জাতিক আহ, আম, বিচারে। এইগুলোই আমাদের কাজে লাগবে বেশি, পানির হিস্সা, যে কারে কি শাস্তি দিলাম ওইটা তো এটা আইনের গতিতে চলবে, কিন্তু আমার এই পানি যদি আমি না পাই, আমার দেশ অর্ধেক হয়ে যাচ্ছে, কি ডেসার্টিফিকেশন, মরুভূমি, আজকে উত্তরবঙ্গ মরুভূমির মতো হয়ে যাচ্ছে। এবং এখানে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার দেশ থেকে যদি মনসুন উইন্ড চলে যায়, তখন কি অবস্থা হবে? আমার দেশে বৃষ্টি হবে না, অনাবৃষ্টি ইত্যাদিতে আমার দেশের ফসল হবে না, মানুষ আরো কষ্ট পাবে। সেই জন্য জলবায়ু আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ। এইটার মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর ভারত তার স্বার্থে তার কাজ করবে, আমরাও আমাদের স্বার্থে কাজ করব, কিন্তু যুক্তি দিয়ে কাজ করতে হবে। আমাদের আহ, আমাদের আহ, আমরা স্ট্রং হলে ভারতের সঙ্গে কথা বলতে পারি, রাগারাগি না করে। যে আমরা যদি স্ট্রং হই, ভারতে আমাদের অনেক বন্ধু আছে, ভারতের মানুষও বাংলাদেশি মানুষকে ভালোবাসে। সুতরাং মানুষে মানুষে ভালোবাসা আছে। কিন্তু এটা এই না যে আমরা কিছুই বলবো না, আর
আহ, ভারত যা ইচ্ছা তাই করবে। আজকে দেখেন তাদের কত ক্ষতি, অবৈধ ভারতবাসীরা বাংলাদেশে এসে চাকরি করে কাজ করে টাকা নিয়ে চলে যায়, কেউ বাধা দেয় না। এই সব কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে এই নতুন সরকার আসার কারণে। সেটা একটা আমাদের জন্য লাভ। ধন্যবাদ হাসনামুদ্দ আপাকে। আমি এই মুহূর্তে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সুরভীজ খানকে আমাদের আজকের যে টিভি শোতে। না, আমি আর এখানে তোর বক্তব্য নাই কিছু, বাট তোমার যদি আর কোনো কোশ্চেন থাকে তুমি হাসনামুদের সাথে কন্টিনিউ করতে পারো। একটা কোশ্চেন কন্টিনিউ করো, তাহলে তুমি শেষ করে দাও। তাহলে সর্বশেষ প্রশ্ন আমি হাসান আপার কাছে জানতে চাই যে আপনি বাংলাদেশের গণতন্ত্র যে পথ, বাংলাদেশের এই গণতন্ত্রের পথে আপনি যে বিষয়গুলো বললেন, যেমন কি কি জিনিস দরকার, আমাদের এখানে নির্বাচন কমিশন দরকার, বাংলাদেশের পুলিশ প্রশাসন দরকার, এই জিনিসগুলোর যে বিষয়গুলো, এই সংস্কারের যে চার্ট যেটা, এটা কি জনগণ বা আপনারা যারা বাংলাদেশে যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা এই বিষয়ে ডক্টর ইউনূস সরকারের সাথে কাজ করছেন, আপনাদের সাথে কি এই বিষয়গুলো শেয়ার করা হচ্ছে কিনা, বা আপনাদেরকে আপ টু ডেট রাখা হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে? না, আমরা ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করছি না, কিন্তু আমরা তাকে প্রভাবিত করার চেষ্টা করছি অবশ্যই। আম, এখন নির্বাচন হলো যে যার অঞ্চলে কিভাবে পরিচালনা করবে, এবং সেই সঙ্গে পার্টির তরফ থেকে যে দিক আমি আমি নির্দেশনা। একটু যদি আমি একটু যদি প্রশ্নটা একটু ক্লিয়ার করে আপনাকে বলি, যেমন আপনি নোয়াখালী আসন নিয়ে কাজ করছেন, আমি যদি ভুল না করি নোয়াখালী 5 আসন নিয়ে কাজ করছেন, আপনার ওইখানে ম্যাজিস্ট্রেট রয়েছে, আপনার সে, ওইখানে তুমি আবার একটু অ্যাড করো যে সে ওখানে নমিনেশন পাওয়ার প্রত্যাশী, সেটাও বলে দাও, এবং মনে টপে ইনশাল্লাহ, আছেন সে, ইনশাল্লাহ পাবে। ইনশাল্লাহ আমরা আশা রাখি আপাই পাবেন, কারণ ওনার যে অবদান আমরা বস্টন থেকে দেখেছি, নোয়াখালীর মানুষজন ওনাকে যেভাবে ভালোবাসেন, ইজ উনি, ভেরি পপুলার। হ্যাঁ উনি, শি ইজ ভেরি পপুলার ওভার দেয়ার, সো দ্যাটস ওয়াই আমি ডেফিনেটলি বিলিভ করি যে আপাই ওইখানে পাবেন। আমি সেই আশা ধারণা থেকেই বলছি যে ওইখানে যেরকম আপনার ম্যাজিস্ট্রেট রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, থানার দারোগা রয়েছে, তারা কি নিউট্রাল কিনা, বা তারা কি নির্বাচনের সময় য- আহ, যাতে বিশৃঙ্খলা তৈরি না হয়, যাতে ষড়যন্ত্রকারীরা কোনো ষড়যন্ত্র করতে না পারে, অথবা তারা নিজেরাও এই ষড়যন্ত্রের সাথে জড়িত হবে কিনা, বা জড়িত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এই বিষয়গুলো আমরা যারা 2025-এ যদি নির্বাচন হয়, বা 2026-এ যদি নির্বাচন হয়, যখনই হোক, ওই সময় যারা নির্বাচন প্রার্থী, যেমন আমরা মনে করি নোয়াখালী 5-এর জন্য আপনি নির্বাচনের প্রার্থী, আপনার দলের বা আপনার কর্মীরা এই বিষয়ে সজাগ রয়েছে কিনা, বা এই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিটা জেলায় প্রতিটা নির্বাচনী আসন থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে অবহিত করা হচ্ছে কিনা যে এখানে এখনো স্বৈরাচারের দোসররা লুকিয়ে রয়েছে, বা স্বৈরাচারের দোসরাই কাজ করছে, এই বিষয়ে আপনারা কতটুকু সজাগ? এক নম্বর দাবি হলো লেভেল প্লেইং ফিল্ড, যে আমাদের নির্বাচনে আমরা যাতে ভোট দিতে পারি একতরফা ভাবে, যাতে কেউ ভোট না চুরি করে না ডাকাতি করে নিতে পারে। সেখানে নির্বাচনের যে পরিচালনা করবে তার একটা বিরাট রোল। এবং কিছুতেই আমরা ইভিএম এ ভোট দিব না, ভীষণ ভাবে জালিয়াতি হয় এবং ভোট রাতারাতি বদলে দেওয়া হয় ভোটের রায়। ইভিএম নিয়ে আওয়ামী লীগ আমাদের সঙ্গে যথেষ্ট অনেক মূল্যবান টাকা খরচ করেছে, যথেষ্ট আমাদের সঙ্গে জালিয়াতি করেছে ইভিএম এর ভোট নিয়ে। আর যেটা প্রয়োজন, যে মানুষ কিন্তু আজকাল অনেক অ্যাওয়্যার, তারা জানে তারা যদি ভোট দিতে যেতে পারে এবং নির্বিঘ্নে যদি তার নিজের ভোটটা দিতে পারে, এবং সেই ভোটটা যাতে আবার রাতের বেলা কি বলে বদলে না দেয়, এগুলো তো খেয়াল রাখতে হবে। আমার আম, নির্বাচনের সময় কি বলে এজেন্টকে যদি বের করে না দেয়, নির্বাচনের সময় মেয়েদের লাইনে দাঁড়িয়েই থাকে কিন্তু লাইন অগ্রসর হয় না। কিন্তু যখন যখন একটা নিরপেক্ষ সরকার, ডক্টর ইউনূসের মতো একটা সরকার যখন দায়িত্ব নেয়, তারা তো নিজেরা নির্বাচনে যাবে না, তখন তারা কিন্তু একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। যে তারা দেখবে যাতে অতীতের যেই আহ, নির্বাচন নিয়ে যেই সব আহ, কারসাজি করেছে, একতরফা ভাবে মিডনাইট ইলেকশন করে, ভোটারবিহীন ইলেকশন করে, এইটার যাতে পুনরাবৃত্তি না হয় সেটা দেখবে। এবং আমাদের এখন ভীষণ ভাবে প্রচার করা উচিত যে আওয়ামী লীগ কোনো সময়
নির্বাচিত সরকার ছিল না, তারা অনির্বাচিত ছিল, এবং কেউ ভোটে না যে মানে কেন্দ্রে না যেও নির্বাচিত হয়েছে। তারা হয়তো প্রথম দিকে ভোট করেছে, কিন্তু এরপরে গত 15 বছর 16 বছর ধরে তারা কেউ ভোট কেন্দ্রেও যায়নি, তারা ভোট ছিনতাই করে সরকারে গেছে। এই জিনিসটা কিন্তু বিদেশকে বুঝাতে হবে, যে তারা আজকাল বিদেশে অবশ্য মেনে নেয় ডিকটেটররা নাকি অনেক উন্নতি করতে পারে, কিন্তু আমাদের তো সেই উন্নতিও হয় নাই। আমাদের কোনো দিকেই আমাদের অগ্রসর হতে পারিনি। একটা দুইটা ব্রিজ করা, একটা দুইটা সেতু করলেই আমাদের দেশের উন্নতি হয় না। মানুষ খুবই দরিদ্র, এই দেশের মানুষের কষ্টের সীমা নাই, বিশেষ করে যারা দিন আনে দিন খায়। এবং আমার ইচ্ছা যে আমি সব বাচ্চাদের স্কুলে টিফিন দিব, যাতে তারা অন্তত না খেয়ে না থাকে, স্কুলে আসে। তারা জানি পড়াশোনা এবং শিক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করা উচিত, এবং এই বাচ্চাদের শিশুদের লেখাপড়া শিখিয়ে তখন আর আমাদের এই কোটা নিয়ে আন্দোলনে যেতে হবে না। তারা তাদের নিজেদের মেধা দিয়েই তখন তারা পাশ করতে পারবে। মেধার উপর তো কিছু নেই, অনেক কিছু করা যায়, কিন্তু সেটা করতে আমাদের একটা পরিবেশ লাগে, উপযুক্ত পরিবেশ লাগে। এবং আমি আশা করি যে বাংলাদেশে আজকে আহ, অনেক সুনাম বিদেশে যাবে, যে কি করে একটা গরিব দেশ সমস্ত জাতিকে নিয়ে উন্নতি করতে হবে। একজন দুইজনের খালি আওয়ামী লীগের পার্টির উন্নতি হলে তো হবে না, সারা বাংলাদেশের উন্নতি হতে হবে। আমার মূলত প্রশ্নটা ছিল এরকম যে আপনার আসনের যে থানা, ওই থানার যিনি ওসি বা সাব ইন্সপেক্টর বা ওসি তদন্ত যারা আছেন, তারা তো মূলত হাসিনা সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা দেখা গেছে যে এই 5ই আগস্টের সময় ছাত্র জনতার উপরে গুলি করেছে, এবং তাদের এখানে কতটুকু সংস্কার হয়েছে, তাদের এই বিষয়টাতে আপনারা কতটুকু সজাগ যে আপনাদের আপনি যে আসনে নির্বাচন করবেন সে আসন কতটুকু স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের যে দোসররা ছিল, আমরা স্বৈরাচারীর যে প্রধান শুধুমাত্র শেখ হাসিনাকে দেশ তাকে বাধ্য করতে বাধ্য করে পেরেছি, বাকিরা বাংলাদেশে লুকিয়ে রয়েছে না ভারতে লুকিয়ে রয়েছে না কোথায় রয়েছে আমরা কিন্তু জানি না। এবং তাদের পরের যে সারিগুলো, তারা দেখা যাচ্ছে এখনো প্রশাসনে বিভিন্ন পদে রয়েছে। আপনার আসনে, আপনার আসন নোয়াখালী 5-এ এখনো কি স্বৈরাচারের দোসররা আছে, নাকি আপনি আপনার আসনকে স্বৈরাচার দোসর মুক্ত করতে পেরেছেন? আমার পক্ষে তো সম্ভব না, তবে আমি শুনেছি আমার এলাকায় এখনো অস্ত্র আহ, তল্লাশি হয় নাই, এবং বহু অস্ত্র আওয়ামী লীগের কর্মীদের হাতে আছে। সবাই তো পালাতে পারে নাই, এরা এখন বিভিন্ন ভাবে এই অস্ত্র ব্যবহার করবে, আর বিভিন্ন দলের কাছে তারা যাবে অস্ত্র বিক্রি করা, অস্ত্র ব্যবহার করা, অন্য দলের সঙ্গে মিশে যাবে। এইগুলো করতে হলেও আমাদের আহ বিশেষ করে নির্বাচনের সময় কি দায়িত্ব পালন করবে এই নির্বাচন কমিশন, লোকাল, এটার উপরও নির্ভর করবে। তবে দেশের মানুষ যদি একবার মানে তারা সুযোগ পায় যে না, এখানে আমরা ভোট দিব, আমরা এখানে ভোট দিয়ে একটা সরকার নির্বাচন করে নিয়ে আসবো, সেখানে পপুলার সরকারই হবে। পপুলারিটি যার, তারাই তো সরকার আনবে এখানে। জোর করে মারধর করে নেওয়ার সুযোগ নাই। তবে ধীরে ধীরে আমার মনে হয় মেসেজ ইজ আউট, যেটা টলারেন্ট আমরাও করব না, যে আমার ওসি যদি আমার এলাকায় অস্ত্র কি বলে যে অভিযান না চালায়, তার মানেটা কি? তার মানে তার এটা মানে হি ইজ হিমসেলফ ইজ টলারেন্ট অবাউট ইট। কিন্তু এক্স্যাক্টলি। ধীরে ধীরে তো এই মুখোশগুলো খুলছে। অনেকেই কতদিন পালিয়ে বেড়াবে, অনেকেই এখন বুঝতে পারছে যে দেশে চেঞ্জ, পরিবর্তন এসেছে। এই ছাত্ররা বড় করা, তারা বারে বারে বলেছে ভাই আমরা আবার নামবো, কিন্তু আমার কষ্ট লাগে তাদের এত জীবন দান করার পরেও যদি তারা দুঃখ পায় যে না, আমাদের কথা কেউ শুনছে না। দেখেন, আমরা রাজনৈতিক দলগুলি যে পরিবর্তন করতে পারি নাই, যে সরকারকে হটাতে পারি নাই,
যে সরকার প্রধানকে দেশ ত্যাগে বাধ্য করতে পারি নাই, এই ছাত্ররা কিন্তু পেরেছে, ছাত্র জনতা। এবং এটা আমাদের উপলব্ধি করতে হবে। তবে বারে বারে তাদের ডাক দিব না, তারা লেখাপড়া করুক এবং তারা আহ, আহ, নিজেদের জীবন বিকশিত করুক। এটাই এটাই হবে আমার আশা, যে লেখাপড়ার জায়গায় তারা যেন ফিরে যায়। এবং কিন্তু তাদের মধ্যে যে প্রত্যয়, আমি আমি গিয়েছিলাম 5 না 6 তারিখে এই ছেলেদের কাছে গিয়েছিলাম। আর যারা এই যে মোবাইল টিপে টিপে কথা বলে, তারা রাস্তা সামলাচ্ছে, কি আগ্রহ! দে আর আওয়ার চিলড্রেন। এবং আমি ডক্টর ইউনূসের সঙ্গে আমার একটু সাক্ষাৎ হয় আসার আগে, এবং তিনি নিজেই বললেন এটা আল্লাহ তাআলার রহমত, যে এই বাচ্চা ছেলেরা যে একটা এইরকম একটা পজিটিভ মুভমেন্ট করে একটা দুর্নীতিবাদ সরকারকে উৎখাত করেছে। এটা একেবারে আল্লাহ তাআলার রহমত। সুতরাং আল্লাহ আমাদের সহায় হন, আমরা যেন সামনে দেখতে পারি যে আমরাও জানি এই পুনরাবৃত্তি না করি, আমরাও জানি ন্যায়ের পথে চলি। এবং আমাদের ইলেকশন মানেই হলো যে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, জনগণের সেবা করা। এখানে পয়সা করার উপায় এগুলো করা যাবে না, যে আপনার অতীতে যেটা ছিল। সুতরাং সংস্কার তো লাগবেই, এটা করতে আমাদের অনেক সময় লাগবে, সেই সময় তো বসে থাকতে পারবো না। এখন ইমিডিয়েটলি ইলেকশন কিভাবে হবে সেই সংস্কারটা প্রয়োজন। আরো যেসব সংস্কার দরকার সেগুলি ধীরে ধীরে এমনি হবে, মানুষ যখন চাইবে নিশ্চয়ই হবে। আর আমি তো আমার এলাকায় আমি 2বার নির্বাচিত হয়েছি, মোদি সাহেব 5বার, তারপরে আরো উনি ইসে বগুড়াতেও হয়েছে। ইলেকশনের সবকিছু আমরা দেখেছি, কিন্তু এখন আমাদের ইচ্ছা যে আমরা আগামী ভবিষ্যতের নাগরিকদের কাছে এই ইলেকশনের অধিকারটা ফিরিয়ে দিব, যাতে তারা ভোট আমাদের দিবে, কিন্তু আমাদের যে কাজ আদায় করবে, এলাকার কাজ, উন্নয়ন, রাস্তাঘাট, এসবের কথা তারা বলবে। তারা চাকরি যা যা তাদের এত দুঃখ, এতদিন তারা রাস্তায় নামতে পারেনি, বাড়িতে ঘুমাতে পারেনি, তাদের অনেক ত্যাগ। আমি আশা করি বিএনপি একটা বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে, যেহেতু তারা এত লম্বা সময় ধরে বিরোধী দলে আছে, যে তারা পথ দেখাবে নিশ্চয়ই। হাসনাত মাহমুদ, আমরা জানি যে আপনার 4 দশকের একটি বাড়ি ছিল গুলশানে, যেখানে আপনার অনেক স্মৃতি, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মওদুদের সাথে আপনার অনেক স্মৃতি, যারা আপনাদেরকে অন্যায়ভাবে আইনের দোহাই দিয়ে, অ্যাকচুয়ালি আইনকে তোয়াক্কা না করে, যে রায় হয়নি তার 3 দিনের মধ্যে দেখা গেল যে এসে আপনাদের আসবাবপত্র টেনে বের করে ফেলে দিয়ে আপনার ননদের বাসায়, উনার বাসা তো ছোট, আপনার বাসাটা তো উনার বাসার তুলনায় উনার বাসাতেও তো তার নিজস্ব আসবাবপত্র ছিল, সেখানে না অনেক না, আমি আমার ভাড়া বাসায় গেছি, কারো বাসায় আমরা, নিজের হ্যাঁ মানে কে না, ভাড়া বাসায় নিজের। হ্যাঁ, কিনা বাসা থেকে একটা, যে বাসায় 40 বছর আপনারা ছিলেন, কিনা বাসা, নিজের বাসা, এবং সে বাসা থেকে এখান সরাইয়া থেকে দিচ্ছে। আমরা একটা ফ্ল্যাটে যাই, সেটা আমাদেরই ফ্ল্যাট। কিন্তু ওই দুঃখটা, যে মধু সাহেবকে আমাদের একটা দিনের জন্য জিনিসও সরাতে দেয় না, এবং ওই দুঃখটা অনেক রয়ে গেছে, যে বাড়িটা একেবারে বেআইনি ভাবে কিভাবে জোর করে নিয়ে এখন ওখানে পুলিশের কি বিল্ডিং বানিয়েছে, 10 তলা না 12 তলা। আল্লাহ মেহেরবান, দেখি যদি আমি কোনোভাবে আমি এই অন্যায়ের বিচার চাইবো আল্লাহর কাছে, কিন্তু আমি এমনিও আমি চেষ্টা চালাবো টু প্রুভ দ্যাট উই ওয়্যার রাইট। আমাকে প্রমাণ করতে হবে যে কত বড় অন্যায় আওয়ামী লীগ করে গেছে আমাদের সঙ্গে।
এবং আমরা এটাও জানি যে আপনাদের তখন অনেক প্রলোভন দেখানো হয়েছে, এই বাসাটাও ছিনে নেওয়া হয়েছে, কিন্তু আপনি তখনও দমে যাননি। আপনার আমাদের নেতা উনিও দমে যান, আমাদের প্রয়াত নেতা উনিও দমে যাননি। এই জন্য আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এবং আপনার হাজবেন্ড যিনি ছিলেন, আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মওদুদুর রহমান, স্বাধীনতার পরবর্তী থেকে তার মৃত্যু পর্যন্ত উনি দেশের জন্য কাজ করে গিয়েছেন। উনি ওনাকে যতই অত্যাচার করা হয়েছে, ওনাকে যতই প্রলোভন দেওয়া হয়েছে, ওনাকে না আপনার প্রলোভন দিয়ে না সরানো সম্ভব হয়েছে, না অত্যাচার করে সরানো সম্ভব হয়েছে। এবং আপনি আপনার পিতা এবং আপনার যে ঐতিহ্য, আপনি একজন হার্ভার্ড ফেলো, এবং আপনি এইভাবে যে এখন পর্যন্ত দেশ এবং দেশের জনগণ এবং দেশকে মানুষকে নিয়ে ভাবছেন, বিশেষ করে আপনার নোয়াখালী 5কে নিয়ে আপনি যে কথাগুলো বলতেন আমাদের কষ্ট নিয়ে এসে, আমরা এখনও স্মরণ করি এবং আমরা আশা করি আপনার উত্তরোত্তর সফলতা, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাকে আপনার সঠিক মূল্যায়ন যেভাবে অতীত করেছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে। এবং ইনশাআল্লাহ আমরা যে পৃথিবীর পক্ষ থেকে বাংলাদেশের জনগণ আপনার পাশে রয়েছি। আপনার অতিউত্তর উন্নতি কামনা করি এবং আপনার সুস্থতা কামনা করে আজকের শো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জেড টিভির পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মুসাফিয়াল ফারদিন। থ্যাংক ইউ।